শার্ট, অনলি টি শার্ট, অন্য কোনো প্রোডাক্ট নাই, অনলি টি শার্ট সেল করে পার ডে 200 পিস কমপক্ষে আর কি। সে মানে সাকসেসফুল। আমি ওইখান থেকেই বেশিরভাগ আমি একটু উৎসাহ পাইছি, কারণ ও আমার পাশে আছে, প্লাস ওর ফ্রেন্ড ছিল এখানে মার্কেটিং এর ডিজিএম। তো সেও আমাদের কিছু অ্যাডভাইস করতেছে আর কি, সে কিরকম মার্কেটিংটা করছে, বা যেজন্য আমরা একটু বেশিরভাগ আগাইছি এই কারণে যে ওরা জানাশোনা আছে, প্লাস আমি সাপোর্ট পাবো একটা। দেন আপনার কোর্সটা দেখে এখানে আরো একটু উৎসাহ আসলো যে আসলে একটা কোর্স করি আর কি, দেন সেটাই। আসলাম আর কি। জি, ভালো। তবে একটা জিনিস আমি বলি, হ্যাঁ, কখনোই এই জিনিসটা কইরেন না কেউই যে আপনার আরেকজনের একটা বিজনেস ভালো হইতেছে, যেমন আপনি ভাইজান যেটা বললেন যে ওনার গেঞ্জির ব্যবসা ভালো হয়েছে, আমিও করি, কিন্তু এখানে মনে রাখতে হবে উনি যে জিনিসটা করে এই বিজনেসটা ভালো করছে এটা আপনিও করতে পারবেন, কিন্তু সেটার জন্য উনি ওনার দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে ওনার স্ট্র্যাটেজিগত যে চিন্তা ভাবনা, যেভাবে বিজনেসের প্ল্যানিংটা করছে ওইটাও আপনাকে থাকতে হবে, প্লাস এর পাশাপাশি বাইরের যে জিনিসগুলো আছে সেটাও থাকতে হবে। যদি দুইটা ম্যাচ করে দেখবেন যে আশা করি ওইরকম ব্যবসা আপনারও হবে। কিন্তু আমরা যেটা করি অনেক সময় দেখা যায় যে কথার কথা যে একটা রেস্টুরেন্ট চলতেছে, তো আমি মনে করি পাশে আমার একটা রেস্টুরেন্ট দিয়ে আমারটাও চলবে, বেসিক্যালি হয়তো দেই দেখতেও একরকম, কিন্তু আমাদের ওই যে প্ল্যানিংটা এক থাকে না, এই জন্য কিন্তু ওয়ার্ক একরকম করে না, ওই জিনিসটা একটু খেয়াল রাখেন, নাথিং এলস। আচ্ছা যাই হোক, এবার আজকের টপিকটা শুরু করি। আপনারা তো স্ক্রিন শেয়ার দেখতেছেন, এটা হচ্ছে ড্রপ শিপিং ব্যবসা, ঠিক আছে? আচ্ছা, ড্রপ শিপিং ব্যবসাটা মূলত কি? সেটা হলো যে এইটা বাংলাদেশে এখনো পর্যন্ত প্রপার ড্রপ শিপিং ব্যবসাটা শুরু হয় নাই, হ্যাঁ। মেইনলি ড্রপ শিপিং ব্যবসাটা মানুষ করে হচ্ছে ইবে, ইবে নামক একটা ওয়েবসাইট আছে তাদের মাধ্যমে করে, আরো অনেকগুলা সাপ্লায়ার আছে তাদের মাধ্যমে করে। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আমি একটু আরেকটা স্ক্রিনে যাই। আচ্ছা, এখানে আমি স্ক্রিন শেয়ার করতেছি, এখানে দেখেন ড্রপশিপিং বিজনেসের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে আপনার অপারেশনটা আপনি আউটসোর্স করে দেন, অর্থাৎ একজন মার্কেটার, ধরেন এটা হচ্ছে কাস্টমার, কাস্টমার প্রোডাক্টটা অর্ডার করে, অর্ডার করে, এটা ধরেন আপনি মার্কেটার নাম দিতে পারি বা বিজনেস নাম দিলাম বিজনেস। তো আপনার ওয়েবসাইটে সে অর্ডার প্লেস করে, ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ। তো কাস্টমার যখন আপনাকে অর্ডার প্লেস করে, প্লেস অর্ডার প্লেস করে হচ্ছে কোথায়, আপনার ওয়েবসাইট অথবা ফেসবুক পেজে। দেন আপনি আবার কি করেন, এটাকে বলা হয় সাপ্লায়ার। সাপ্লায়ার, এটাকে অন্য ভাষায় ইবে, ইবে হচ্ছে এটা, যেমন এর একটা ভালো উদাহরণ ইবে, অথবা বাংলাদেশের আছে হচ্ছে আপনার শপ আপ। তো এইখানে আপনি কি করবেন, যে আপনার এই যে অর্ডারটা আসছে কাস্টমারের, এই অর্ডারটা কি করেন, ফরওয়ার্ড করে দেন, ফরওয়ার্ড অর্ডার টু সাপ্লায়ার উইথ কাস্টমার নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, প্রোডাক্ট ডিটেলস, কোয়ান্টিটি, এগুলা দিয়েই আর হচ্ছে যে অ্যামাউন্ট, এই ইনফরমেশন গুলো দিয়ে যেটা করা হয় যে অর্ডারটা সাবমিট করে দেওয়া হয় হচ্ছে, দিয়ে দেওয়া হচ্ছে সাপ্লায়ারকে। তো সাপ্লায়ারের কে অর্ডার গুলো সাধারণত দেওয়া হয় ওয়েবসাইটে, সাপ্লায়ারের ওয়েবসাইট থাকে,
সেখানে দেওয়া হয়। বা আমি আরেকটা নাম বলছিলাম, বাংলাদেশে আরেকটা নতুন আসছে, এটার নাম হচ্ছে সিনডিড কনসোর্টিয়াম হয় বানানটা, এনিওয়ে। দেন ওরা কি করে, ওরা হচ্ছে সোর্স করে, দেন হচ্ছে প্যাকেজিং করে, তারপরে হচ্ছে লেবেলিং করে, অর্থাৎ এর মধ্যে একটা ইনভয়েস লাগায়, কত টাকা চার্জ ইত্যাদি এটা লেখে। দেন ওরা আবার একটা ডেলিভারি কোম্পানিকে হ্যান্ড ওভার টু 3PL। 3PL মানে হচ্ছে থার্ড পার্টি লজিস্টিক বা ডেলিভারি কোম্পানি। ডেলিভারি কোম্পানিকে 3PL লেখে। এখন ডেলিভারি কোম্পানি কি করতে পারে, দুইটা কাজ করতে পারে। একটা হচ্ছে কাস্টমারকে সে ডেলিভারি করে দিতে পারে, ডেলিভার ডেলিভার্ড, কাস্টমারকে সে ডেলিভার্ড করে দিতে পারে। হ্যাঁ, যদি সেটা হয় ডেলিভার্ড, ডেলিভার্ড হলে এইটা এখানে এন্ড, এখানে আচ্ছা এন্ড হয় না, শুধু সরি, এখানে কাস্টমার মানে লাইফ সাইকেলটা এন্ড হয়ে যায়। দেন ডেলিভারি কোম্পানি কি করে, আচ্ছা দেন আচ্ছা এটা আমি পরে বোঝাচ্ছি। এখানে আরেকটা জিনিস আমি বলি, প্লেস অর্ডার অ্যান্ড পে টু বিজনেস। বিজনেস মানে হচ্ছে যে ড্রপ শিপিং বিজনেসটা করতেছে। আচ্ছা, এখন ইবে এর মাধ্যমে যারা করতেছেন, ইবের মাধ্যমে যারা করতেছে, বিদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় না। এই জন্য ইবে ইবেতে যে অর্ডার করে তাকে কিন্তু ওখানে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হয়, তা না হলে ওখানে ইবের ওয়েবসাইটে অর্ডারটা কনফার্ম হয় না, বা সরি ভুল বলেছি, আহ, সেক্ষেত্রে বাইরের দেশের কোনো ওয়েবসাইটেই যদি কেউ কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট না করে, অর্ডারই কনফার্ম হয় না। অটোমেটিক ওয়েবসাইটই যখন একটা মানুষ একটা জিনিস কার্টে অ্যাড করে এবং হচ্ছে যে পারচেস করতে যায় কিন্তু কার্ড ফেল করে অথবা অর্ডারটা কার্ডে টাকা পে করে না, তখন কিন্তু অটোমেটিক ইমেল যায় তার কাছে যে ভাই আপনি একটা প্রোডাক্ট কার্ডে অ্যাড করছেন বা আপনি একটা প্রোডাক্ট নিতে চাচ্ছেন কিন্তু এটা আপনি পেমেন্ট এখনো ওয়েটিং আছে, এটা মেল দেওয়া হয়। এবং যখন ওই কাস্টমার আবার পেমেন্ট করে দেয় তখন অর্ডারটা আসে হচ্ছে এই বিজনেসম্যানের ওয়েবসাইটে। তাহলে বিজনেসম্যান অলরেডি প্রোডাক্টের পেমেন্টটা নিয়ে নিছে। এখন এই ভদ্রলোক ইবের ওয়েবসাইটে গিয়ে একটা গেঞ্জি আইনা তার ওয়েবসাইটে শো করছে, দেন এই লোক এই এই অর্ডারটাও দিয়ে দিছে গেঞ্জিটা এবং পয়সাটাও দিয়ে দিছে। তখন এই বিজনেস কি করে, পেমেন্ট করে দেয় সাপ্লায়ারকে। সাপ্লায়ার যখন পেমেন্ট পেয়ে যায় তখন সে ওইটাকে সোর্স করে প্যাকেজিং লেবেলিং করে 3PL কে হ্যান্ড ওভার করে এবং দেন 3PL ডেলিভার করে দেয়, এটা সার্কেলটা এন্ড হয়ে যায়। বাইরের দেশে যেটা হয় যে ক্যান্সেল বা রিটার্ন আসে না প্রোডাক্ট সাধারণত, কেন, যতক্ষণ না পর্যন্ত কোনো ডিসপিউট আছে, অর্থাৎ যে প্রোডাক্টটা ছিল সেই প্রোডাক্টটা না, অথবা যে কোয়ালিটিটা ছিল সেই কোয়ালিটি না। হ্যাঁ, এই ধরনের হলে ওটা রিটার্ন আসে। কিন্তু বাংলাদেশের শপাপের ক্ষেত্রে কি হয়, কাস্টমার যখন অর্ডারটা প্লেস করে সাধারণত পে করতেও পারে আবার পে নাও করতে পারে। তো যখন পে পে করে না তখন আপনি, তাহলে তো আপনার যদি ডেলিভার হয় তাহলে পেমেন্টটা পেতে হবে, তাই না? আমি এখানে একটু চেঞ্জ করি, একটা মিনিট, এটা হবে ডেলিভারি কোম্পানি, দেন এইখান থেকে এটা যাবে হলো ডিসিশনে, ডেলিভার্ড, যদি ডেলিভার্ড হয় তাহলে এটা এন্ড হয়ে যাবে, ইয়েস। আর যদি হয় নো, যদি হয় নো, আর নো হলে এটা আবার রিটার্ন চলে যায় ডেলিভারি কোম্পানির কাছে, নো। ঠিক আছে, আচ্ছা, এবার যখন ডেলিভার্ড হয় তখন আরো একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই এই ক্ষেত্রে, একটা মিনিট, পেমেন্ট টু
সাপ্লায়ার সিওডি, সিওডি পেমেন্ট টু সাপ্লায়ার। আচ্ছা, যদি ডেলিভার্ড হয় তাহলে এই সিওডি পেমেন্টটা হচ্ছে কালেকশন করে হচ্ছে সাপ্লায়ার, এবং সাপ্লায়ার এরপরে আরেকটা কাজ করে, সে আবার এই বিজনেসকে পেমেন্ট দিয়ে দেয়। তখন সে একে কমিশন পে করে, কমিশন পেইড ফর সাকসেসফুল ডেলিভারি। আচ্ছা, এখন আমি আবার বুঝাই, এতক্ষণ তো ড্রয়িং করতেছিলাম, তো আপনারা কেউ কি আছেন যে এই সাইকেলটা বুঝেন নাই? বলতে পারবেন যে বুঝছেন কি বুঝেন না, এমন কেউ আছেন কি? আচ্ছা, দেখেন প্রথমে হচ্ছে, আচ্ছা এর আগে একটা স্টেপ আছে, এর আগের স্টেপটা হচ্ছে এই যে বিজনেসটা, যেমন আমি আপনাকে উদাহরণ দিয়েই বুঝাই, আরো সহজ করি, একটু সাথে থাকেন, আমি একটা ফেসবুক পেজ খুলে নিই তারপরে বুঝাচ্ছি। এখন দেখেন, এই যে শপআপে আমি একটা অ্যাকাউন্ট করেছি, যে কেনা অ্যাকাউন্টটার নাম হচ্ছে কেনাকাটা এই নামে, ঠিক আছে? তো এখন শপআপে আসার পরে আমি যেখান থেকে ওদের যে কোনো একটা প্রোডাক্ট আমি চুজ করতে পারি। প্রোডাক্ট আমি কিন্তু ইচ্ছা মতো চুজ করব না, প্রথমে আমি একটা আইডিয়া জেনারেট করব, সে আইডিয়া জেনারেটটা করার পরে আমি আমি সেই আইডিয়া অনুযায়ী, আমার তো একটা প্রোডাক্ট লাইন আমি বেছে নিছি যে আমি এই প্রোডাক্ট বা এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করি। আমি তো সব প্রোডাক্ট নিয়ে কাজ করব না, যেমন সব কাস্টমারও আমার কাস্টমার না, তেমনি সব প্রোডাক্টও আমার প্রোডাক্ট না। তো দেখেন, আমি বেসিক্যালি এই কোর্সটা করাবো, এই কোর্সটা করানোর জন্যই কিন্তু আমার এইটা আমি টেস্টিং করছিলাম, ঠিক আছে? এই কোর্সে যে জিনিসগুলো মেইনলি আমরা শিখবো বা দেখবো, হ্যাঁ, তো আপনি দেখেন, এই যে আমি যদি আমার অ্যাকাউন্টে যাই এবং আমার ইনকামে আমি দেখি, দেখবেন একটা প্রোডাক্ট, আমি জানি না ওরা দেখাবে কিনা, আমার একটা ইনভয়েস যদি দেখাইতো, সে দেখাবে না মনে হয়, আগের রেকর্ড দেখে দেখাচ্ছে না। এনিওয়ে, আমি যে কোনো ধরেন, আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করেছি এর মধ্যে একটা প্রোডাক্ট আমি দেখাই, ধরেন বেবি বাউন্সার নামে একটা প্রোডাক্ট আছে, কেমন? এখন এই প্রোডাক্টটার দাম বেড়ে গেছে, জানি না ওদের এখানে এখন আছে কিনা। আচ্ছা, ধরেন আমি এই প্রোডাক্টটাই চুজ করলাম, এখন আমি চুজ করে এটাকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করলাম, যেমন এই যে আকিব বেবি স্মাইল চেয়ার, ঠিক আছে? ধরেন আমি এই প্রোডাক্টটা নিয়েই কাজ করব, এটা নিয়ে আমি চেক করে দেখলাম যে হ্যাঁ, বাচ্চাদের জন্য বাবা মারা অনেক ধরনের প্রোডাক্ট কিনে, এর মধ্যে যদি আমি এটা বোঝাইতে পারি যে এটা কিনলে বাচ্চাদের বা ওই ফ্যামিলির কি উপকার হবে, হ্যাঁ, তাহলে আমি এটা সেল করতে পারবো বা এটা। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, যে জিনিস আজকে দেখাবো, আজকের টপিকটা কিন্তু একটু বলি আমি। আজকের একটা টপিক হচ্ছে ড্রপ শিপিং ব্যবসা, ঠিক আছে? তো আমি আবার ওইখানেই ব্যাক করি, ওইখান থেকে আসি আমি। আচ্ছা, এখন আজকের যে টপিকটা সেটা হলো যে ড্রপ শিপিং ব্যবসা, ঠিক আছে? তো ড্রপ শিপিং ব্যবসা কি, একটু আগে আমরা যেটা দেখলাম যে আপনার একটা সেলার কোন একটা ড্রপ শিপিং সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট এনে তার নিজের ওয়েবসাইটে তুলে, এবং তার নিজের ওয়েবসাইটে যখন কাস্টমার অর্ডার করে, দেন সেটা সে সাপ্লায়ারের কাছে ফরওয়ার্ড করে দেয়, দেন সাপ্লায়ার সেটাকে সোর্সিং করে প্যাকেজিং করে ডেলিভারি কোম্পানিকে দেয়, এবং ডেলিভারি কোম্পানি সেটা ডেলিভার করে দেয়। ইবে বা বাইরের দেশের যে কোম্পানিগুলো আছে সেক্ষেত্রে কাস্টমার সবসময় কার্ডের মাধ্যমেই পেমেন্ট করে সাপ্লায়ারকে।
সো সেক্ষেত্রে সাপ্লাই, ভুল বললাম, বিজনেস কে অর্থাৎ যে ড্রপশিপিং বিজনেস করছে তার ওয়েবসাইটে বা পেমেন্ট করে দেয় ডাইরেক্টলি, এই জন্য সে সাপ্লায়ারকে পে করে। কিন্তু বাংলাদেশে ড্রপশিপিং এর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু আমাদের সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি থাকে, সেজন্য বাংলাদেশে যে শপ আপের মাধ্যমে করলে দেখবেন যে আপনি অর্ডারটা ফরওয়ার্ড করে দিচ্ছেন, শপ আপ ডেলিভারি করানোর পরে আপনাকে কমিশন দিবে। তো এটার জন্য দেখেন ড্রপশিপিং কি, এটা আমরা যদি একটু সংজ্ঞাটা দেখি, ড্রপশিপিং allows to list products into your website that wholesaler have in stock and ready to ship when you make a sale. ড্রপশিপিং আপনাকে কি করে, আপনার হোলসেলারের প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে লিস্ট করতে সাহায্য করে বা লিস্ট করতে দেয়, অ্যালাউ করে, এবং আপনি যখন সেটা সেল করেন তখন সে এটাকে শিপ করে দেয়। শিপ করে মানে দেওয়া মানে ডেলিভারি করে দেওয়া। তারপরে ইউ লিস্ট এ প্রোডাক্ট ফর সেল অন ইউর ওয়েবসাইট দ্যাট ইউ ফাউন্ড ফ্রম হোলসেল ইনভেন্টরি লিস্ট। এখন হোলসেলারের ইনভেন্টরি লিস্টে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি এনলিস্ট করে দেন, ঠিক আছে। ড্রপশিপিং বিজনেসের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা কি, সেটা হচ্ছে দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ অফ ড্রপশিপিং মডেল ইজ দ্যাট ইউ নেভার নিড টু ক্যারি অ্যান ইনভেন্টরি অর হ্যান্ডেল দ্য প্রোডাক্ট। তো আপনাকে সোর্সিং করা, কিনে আনা, তারপরে এটাকে প্যাকেজিং করা, এই ধরনের ঝামেলা নাই। ইভেন আপনি যদি সোর্সিং করেন, একটা কাস্টমার যদি সেটা রিটার্ন করে দেয়, সে প্রোডাক্টটা তো আপনি ফেরত দিতে পারবেন না। কিন্তু শপ আপের মাধ্যমে বা একটা ড্রপশিপিং কোম্পানির সাথে ব্যবসা করলে আপনার সুবিধা কি, সে সেই রিটার্নটাও দেখা যাচ্ছে যে আপনার আর বহন করতে হচ্ছে না। তো আমি এখানে ছবি দিয়েছি যে এটা হচ্ছে শপ আপের একটা পোস্ট ছিল, আপনারা ইউটিউব চ্যানেলটা দেখবেন। তো ওইখানে আপনি দেখবেন যে শপ আপের ইউটিউব চ্যানেলে এরকম একটা ভিডিও আছে যে শপ আপের মাধ্যমে ঘরে বসে আয় করুন, নিজে অনলাইনে বিজনেস করুন। আপনি কি ঘরে বসেই নিজের ফোন ব্যবহার করে ইনকাম করতে চাচ্ছেন? শপ আপ রিসেলার অ্যাপের মাধ্যমে বিনিয়োগ ছাড়া আপনার অনলাইন বিজনেস শুরু করতে পারেন। সো এই ওয়েবসাইটটা, এই ইউটিউব ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখবেন অনেকগুলো মেথড আছে যে শপ আপে কিভাবে অর্ডার প্লেস করতে হয়, ওদের স্টক সম্পর্কে কিভাবে জানতে হয়, ওদের নতুন প্রোডাক্টের কালেকশন কিভাবে জানতে হয়, ওদের বিভিন্ন অফার থাকে যে এত তারিখের মধ্যে যদি 3000 টাকার অর্ডার করতে পারেন তাহলে 500 টাকা বোনাস, এই ধরনের অনেক অফার থাকে। আপনারা ওই অফারে পার্টিসিপেট করবেন। এটার জন্য কি কি করবেন সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে শপ আপের আপনার ওয়েবসাইট, যেটা আমি একটু আগে দেখালাম, আমি আবার দেখাচ্ছি, স্ক্রিন শেয়ারটা করতেছি। শপ আপের এই যে ওয়েবসাইটটা shopup.com.bd, এইখানে গিয়ে অবশ্যই যে যার মতো করে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। অ্যাকাউন্ট খোলার পরে আপনি আপনার প্রথমে তো আপনি একটা আইডিয়া জেনারেট করবেন, যেটা আমরা আগে থেকেই জানি যে ই কমার্স আমি কি বিজনেস করব, তার একটা আইডিয়া জেনারেট করব। তারপরে আমি আমার শর্ট অ্যানালাইসিস করে দেখবো যে আমার স্ট্রেংথ কোনটা, উইকনেস কোনটা। তারপর তার আগে আমি গত ক্লাসেও বলছি যে আমরা কাস্টমারের পেইন গুলাকে লিস্ট করব, লিস্ট করার পরে সেটা আমি কিভাবে সলিউশন করব সেটার আমি একটা ম্যাপিং করব। তারপরে হচ্ছে আমি আমার একটা ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ, যেখানে আমি আমার আমার ল্যান্ডিং পেজ হবে, যেখানে আমার কাস্টমার এসে আমার প্রোডাক্টগুলো খুঁজে পাবে, সেটা তৈরি করব। এবং সেখানে তৈরি করার পরে আমরা ওই যে কার্ড করার কথা বলছিলাম গত ক্লাসে, যে সেভাবে কার্ডের মাধ্যমে আমরা সেটাকে প্রমোট করব বিভিন্ন প্রমোটিং চ্যানেলে। বিভিন্ন চ্যানেলে প্রমোট করার পর সেখান থেকে লিড আসবে, সেই লিড গুলোকে আমরা সেলসে কনভার্ট করব। সেলস যখন হয়ে যাবে তখন যদি আমি শপ আপের মাধ্যমে ব্যবসা করি, তাহলে শপ আপে এসে যেই প্রোডাক্টটা আমি প্রমোট করেছি, যেটার অর্ডার এসেছে, সেটা শপ আপে এসে আমি অর্ডার প্লেস করে দিব। দেন শপ আপ সেটা ডেলিভারি করে দিবে। ডেলিভারি করার পরে আমার অ্যাকাউন্টে কমিশনের টাকাটা ওরা দিয়ে দিবে থ্রু বিকাশ অথবা ব্যাংক। আমি ব্যাংকের মাধ্যমে কিভাবে নেয় জানি না, আমি বিকাশেই নিয়েছি। সো দিস ইজ দ্য হোল কনসেপ্ট। তো এখন আমরা এটা দেখতেছি হচ্ছে যে শপ আপের এই ওয়েবসাইটটা। আচ্ছা, আপনারা শপ আপে অ্যাকাউন্ট কে কে খুলছেন একটু বলবেন? কোশ্চেন করতে পারি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করতে পারেন। আচ্ছা, এই যে আপনার শপ আপ এর মাধ্যমে যে বিজনেস করা হবে, অথবা এই যে ড্রপ শিপিং যে ইয়েটা, এখানে আপনার যেমন মানে প্রোডাক্টের যে ইউনিকনেস বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কতটুকু আর কি ইয়া থাকে? যেমন আমি যদি একটা প্রোডাক্ট চুজ করি, এটা তো যে কেউ চুজ করতে পারে ওইখান থেকে, তাই না? সারা পৃথিবী তাই। হ্যাঁ, কিন্তু আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ একমাত্র প্রোডাক্টই না, প্রোডাক্টের বাইরেও অনেক কিছু আছে। প্রোডাক্টটাকে আপনি 20% ভ্যালু দেন বা 30% ভ্যালু দেন। হ্যাঁ, আপনি কিভাবে প্রেজেন্ট করতেছেন, যেমন ধরেন একটা রেস্টুরেন্টে খাবারটা, সেটাই কিন্তু মেইন না। হ্যাঁ, দেখা যাচ্ছে সেটার পরিবেশ কেমন, সেটার প্রেজেন্টেশন কেমন, সেটার লোকজনের বিহেভিয়ার কেমন, সেটা কোন প্লেসে আছে,
হুম, এগুলাও কিন্তু ম্যাটার করে, তাই না? সো প্রোডাক্ট তো আপনি পেয়ে যাচ্ছেন, বাচ্চাদের এই ড্রেসটা লেটসে, কিন্তু এটাকে আপনি কত জি সুন্দর করে প্রেজেন্ট করতে পারতেছেন, আপনার ফেসবুক পেজ কত, আর আপনার ব্র্যান্ডিং কত ভালো, আপনার প্রমোশন কত ভালো, আপনার কমিউনিকেশন কত ভালো, আপনার কাস্টমারের সাথে রেসপন্সিভনেসটা কত ভালো। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভ্যালু অ্যাড করবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে আপনার সেলিং এর ক্ষেত্রে আপনি কি কনসালটেটিভ সেলিং করেন, নাকি হচ্ছে যে আপনি মানে প্রফেশনাল ভাবে সেলিং করেন, আপনি কাস্টমারের সাথে কেমন রিলেশনশিপ বিল্ড আপ করেন, এর অনেক কিছু ডিপেন্ড করে, তাই না? সো ওগুলো আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ করেন। ইভেন আপনার বেস্ট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হওয়া উচিত এই কোর্সটার মধ্যে আপনি যা শিখছেন। হ্যাঁ, ধরেন এইটা এইটা এইখানে যদি আপনি 50টা টিপস শিখে থাকেন, এই 50টা টিপসকে যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলেই আপনি অন্যদের থেকে আগায় গেলেন। এটা গেল 1 নাম্বার কথা। নাম্বার 2, মানে এখানে কি প্রাইসের কোনো ইয়া থাকবে? যেমন ধরেন আমি 300 টাকার একটা প্রোডাক্ট কিনলাম, আমি হয়তোবা দেখা গেছে 400 টাকা প্রাইস রাখলাম, আরেকজন 350 টাকা রাখতে পারে না? মানে এরকম কি কোনো ভেরিয়েশন হইতে পারে? হ্যাঁ আমি এটা বলতে চাচ্ছি, বলি। সেটা হচ্ছে যে এখানে প্রথম কথা হচ্ছে আপনার কম্পিটিটর আপনি নিজে। কোনোদিনই কারো কম্পিটিশন বা কারো দিকে ধ্যান দিবেন না, তাহলে আপনার জন্য ডিস্টার্ব হবে, দরকার নাই। আপনি আপনার প্ল্যানে আপনার মতো চলেন, আপনি আপনার কম্পিটিটর। হ্যাঁ, এটা হচ্ছে জি সবসময় খেয়াল রাখবেন যে গতকালকে আমি যা ছিলাম তার সাথে আজকের দিনের আমি কি একটু বেটার হইলাম কিনা, তাইলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, এই গেল এক। আর দ্বিতীয় হলো, হ্যাঁ আপনি তো লো কস্টে দিতে চেষ্টা করবেন, কিন্তু তার মানে এই হুম না যে আপনি আপনার লাভ করবেন না, আপনি আপনার লাভ অবশ্যই ক্যালকুলেট করবেন। আর আরেকটা বিষয় আমি বলি, যেমন ধরেন আপনি যে কোনো একটা প্রোডাক্টের নাম বলেন। টি শার্টই ধরেন ভাইয়া, হ্যাঁ, টি টি শার্ট। টি শার্ট, আচ্ছা দেখি টি শার্ট আছে কিনা এদের। হুম, আমার জানা মতে টি শার্ট আছে এদের কালেকশনে। যেমন ধরেন এই যে টি শার্ট, হ্যাঁ এই টি শার্টটা 175 টাকা দাম, ঠিক আছে? এখন আচ্ছা এই টি শার্টটার সব সাইজ নাই, হ্যাঁ যে এটা সব সাইজ আছে আপনারা সেটা নিবেন। তো যাই হোক, ধরেন এই টি শার্ট গুলো নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন, দেখেন এই টি শার্ট গুলো যদি আপনি নিজে কিনে আনতেন, হয়তো আপনি কিনে আনতে জি পারতেন 100 টাকা করে, কিন্তু তারপরেও দেখেন আপনার জায়গা লাগতো, ওইটা কিনা আনার বহন করার ব্যাপার আছে, ওইখানে ভাড়া লাগতো, তারপরে যদি না চলে এগুলা ফেরত দিতে হইতে পারে, অনেক রিস্ক কম। ঠিক আছে, তো শপ আপনার কাছ থেকে 175 টাকা নিছে, হয়তো 75 টাকা বেশি আপনার গেছে, কিন্তু আপনি হুম অনেক রিস্ক ফ্রি না, আপনি অনেক হ্যাসেল ফ্রি না, আপনি মার্কেটিং এ আরো হ্যাঁ ভালো কাজ করতে পারতেছেন। বুঝতে পারছেন ভাই? সুতরাং জি 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 ওই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওইটাকে চিন্তা না করে আমরা চিন্তা করব যে আমি আমার কি বেস্ট দিতে পারি ওইখানে, কেমন? আর এখানে এটাই ভালো, আপনার ঝামেলা কম প্রথমে শুরু করার জন্য, এটা ভালো। এত কালেকশন আপনি নিজে পার্সোনালি শুরু করতে গেলে দেখবেন যে অনেক ঝামেলায় পড়বে, তার থেকে আপনি শুধু ছবি হুম নেন আর বাদ বাকি জিনিসগুলো কাজ করেন। আর এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাজ করে পয়সা কামাচ্ছে, সারা বিশ্বেই এটা চলতেছে। হ্যাঁ, সুতরাং এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আচ্ছা এবার পরের টপিকে আমি আসি। হ্যাঁ, আচ্ছা দেখেন, স্বভাবের আমি একটা লিংক দিব আপনাদেরকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আর দামটা কিভাবে দিব এটা তো বললেন না, দামটা আমরা কিভাবে দিব? হ্যাঁ, আমার দাম। এখন একটা ওয়েবসাইট আছে, আমি ওই ওয়েবসাইটে টি শার্ট গুলো আমি এখন সাজালাম। এখন দামটা কি ওদের যেই দাম আছে সেই দামটা কি আমি দিব, নাকি আমি আমি বাড়াই দিব দাম? আমি আমি এটা নিয়ে কথা বলতেছি, 1 মিনিট। সেটা হলো, এখানে হলো আপনি দেখেন ওই ওদের একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ সেটার লিংকটা আমি আপনাকে দিয়ে দিব। ঠিক আছে, ওইখানে গিয়ে আপনারা অনেক টিপস এন্ড ট্রিক্স আছে সেগুলো দেখে নেবেন। সেটা ওনাদের ইন্টারনাল এবং সেটা চেঞ্জিং, সেটা আজকে যেটা আছে ওরা নতুন একটা ফিচার আপডেট করতে পারে, সেক্ষেত্রে আপনারা ওই চেঞ্জিং যে ফিচারটা আছে সেটা দেখে নেবেন। এটা গেল এক। আর আর আবার আমি স্ক্রিন শেয়ার করতেছি আরেকটা। দেখেন এইখানে আমি আরেকটা লিংক আপনাদেরকে দিতেছি। এইখানে হচ্ছে যারা গ্রসারি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, হ্যাঁ বা এসেনশিয়াল আইটেম নিয়ে কাজ করবেন, তাদের জন্য আমি একটা লিংক শেয়ার করতেছি। এইখানে ওই শপ আপের যে ইনভেন্টরিটা, অর্থাৎ কোন মালটা কয় পিস আছে সেইটার একটা লিস্ট আপনি দেখতে পারবেন। আমি বুঝলাম না, আমার স্ক্রিনটা কাজ করতেছে না কেন জানি। আমি ওই লিংকটা দিয়ে দিব। হ্যাঁ, ওই লিংকটা সবাই ঢুকে, আচ্ছা আসছে। আপনারা যখন এই লিংকে ঢুকবেন তখন এই লিংকে দেখতে পাবেন যে ওদের যে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোর আপনার ওদের কয়টা স্টকে আছে। হ্যাঁ, যেমন এই যে এই কোকো ক্রাঞ্চ,
হ্যাঁ, এটা আছে হচ্ছে 184টা, ঠিক আছে, সেলিং প্রাইস এত, ঠিক আছে, নিডো, তারপর অন্যান্য অনেক প্রোডাক্টই আছে, ঠিক আছে, তারপর ডেইলি এসেনশিয়াল আছে, কোভিড-19 সাপ্লাইজ আছে, এটা তো অবশ্য পুরান হয়ে গেছে, এটা দরকার নেই, এটা একদম বেশি। ডেইলি এসেনশিয়াল আর বেবি প্রোডাক্ট, এটার একটা ইনভেন্টরি যদি কেউ দেখতে চান, এখানে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব না। এটা ওরা ওই ওয়েবসাইটে তো আপনি প্রোডাক্ট দেখতে পারতেছেন, এখানে ইনভেন্টরি দেখতে পারবেন যে ওদের স্টকে কয় পিস আছে, স্টকের ইনফরমেশনটা। আচ্ছা গেল, এবার ভাইয়া আমাকে প্রশ্ন করছে যে প্রাইস আমি কি দিব। আচ্ছা, সবসময় আপনি প্রাইস দিবেন, আপনি খেয়াল রাখবেন যে যেমন ধরেন আপনি যেই নিশটা নিয়ে কাজ, প্রথমে তো আপনি নিশ চুজ করবেন, ঠিক আছে, প্রাইসিং একটা স্ট্র্যাটেজি, আপনার প্রাইসিং কেমন হবে। অনেকের স্ট্র্যাটেজি হচ্ছে প্রাইসটা অনেক বেশি থাকে, আবার সেক্ষেত্রে তা খরচও তাকে বেশি করতে হয়। আবার অনেকের স্ট্র্যাটেজি থাকে যে না, আমি লো প্রাইসিং করব এক, হ্যাঁ, তারপরে হচ্ছে সেক্ষেত্রে তার অ্যারেঞ্জমেন্ট একরকম থাকে। আপনার কম্পিটিটিভ বা আপনার অ্যাডভান্টেজ কি, যেমন ধরেন আপনি নিজেই সবকিছু করতেছেন, আপনার কোনো খরচ নাই, কোনো অফিস নেওয়া লাগতেছে না, কাউকে দিয়ে কাজ করাচ্ছেন না, তাহলে আপনি অ্যাডভান্টেজ হিসাবে আপনার কম খরচ কম প্রাইসে দিতে পারেন। ভাইয়া যে আনমিউট করতেছেন কষ্ট করে মিউট করে দিন, নাহলে শব্দ হয়। জি আবার বলেন ভাইয়া, কিছু বলতে চাচ্ছেন বলেন। দেখা যাচ্ছে না, স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি শেয়ার করতেছি ভাইয়া। হ্যাঁ, আমরা স্ক্রিন দেখতেছি স্যার, হয়তো ওনার নেট সমস্যা, আমরা দেখতেছি। আচ্ছা, এখন যেটা আমি বলতেছিলাম যে প্রাইসিংটা আপনি কেমন করবেন। ধরেন এই এই যে একটা গেঞ্জি 108 টাকা, তো আপনি যেটা প্রথমত করতে পারেন যে আপনি ফেসবুকে অন্যান্য পেজগুলো কেমন প্রাইসে সেল করতেছে এটা একটা দেখতে পারেন, দারাজে কেমন প্রাইসে সেল হচ্ছে, আজকের দিলে কেমন প্রাইসে সেল হচ্ছে। ইভেন আপনার যারা আহ, আহ, আপনি যেটা করবেন যে আপনি মোটামুটি একটা পেজ তৈরি করবেন, তৈরি করার পরে আপনি সরাসরি আপনি 20-50 জনকে একটা সার্ভে করবেন যে ভাই আমি এই প্রাইসে এই প্রোডাক্টগুলো সেল করতে চাচ্ছি, আপনি কি মনে হয়। হ্যাঁ, তো আপনি একটা সার্ভে করবেন। আরেকটা বিষয় বলি, এই যে আমরা কমিউনিটি হয়েছি 35 জন বা 40 জনের, হ্যাঁ, এইটাকে কিন্তু আপনারা এক্সপ্লয়েট করেন। আপনারা ধরেন আপনার সার্ভেটা এই 20-25 জনের মধ্যেও কিন্তু করতে পারেন। কেউ কিছু বলতেছেন ভাইয়া? আমি একটা কোশ্চেন করবো। হ্যাঁ হ্যাঁ করেন, প্রশ্ন করার জন্য জিজ্ঞেস করতে হবে না, করে ফেলবেন। কোশ্চেন করবো বলতে আমরা যে আমি শপের মাধ্যমে কিনলাম পেস্টে দিলাম, বাট কোয়ালিটি এনশিওর কেমন হবে? আমি মিউট করতেছি, কথা বোঝা যাচ্ছে না বস, কথা বোঝা যাচ্ছে না, আমি মিউট করতেছি, আবার মিউট করে বলেন। এখানে আমরা কোয়ালিটিটা কেমনে এনশিওর হবো? সবার থেকে যে কোনো প্রোডাক্ট ডেলিভারি করবে, কোয়ালিটিটা এনশিওর হতে হবে। কোয়ালিটি এনশিওর হওয়ার জন্য প্রথমত আপনি যেটা করতে পারেন, আপনি নিজে পার্সোনালি একটা অর্ডার করেন, অর্ডার করে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন। হ্যাঁ, আপনাকে অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে না, এটা খেয়াল রাখেন। অনেকের ধারণা হয়তো যে অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, অনেক প্রোডাক্ট নিয়ে তখন কাজ করবেন যদি আপনার হিউজ ইনভেস্টমেন্ট হয়, আপনার যদি সেরকম সোর্সিং করার মতো ক্ষমতা থাকে, ইনভেন্টরি ম্যানেজ করার মতো, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দেওয়ার মতো ইয়ে থাকে, তাহলে অনেক প্রোডাক্ট নেন। না হলে একটা নিশ চুজ করেন। লেটস সে আপনি মেন টি শার্ট এটা চুজ করলেন, এটা চুজ করার পরে আপনি যেই গুলো নিয়ে কাজ করতে চান, হ্যাঁ, ওগুলো অলমোস্ট সেমই হয়। হ্যাঁ, আপনি একটা দুটো অর্ডার দিয়ে দেখতে পারেন, ঠিক আছে। তো আমি নিজেও এরকম অর্ডার দিয়ে দেখছি যে ওই প্রোডাক্টটা সেল করার আগে ইভেন ওদের ফটোগ্রাফিতেও খুব সুন্দর ফটোগ্রাফি থাকে, এছাড়া নিজেও ফটোগ্রাফি করছি, ঠিক আছে। অনেক প্রোডাক্ট আমি ফেসবুকে লাইভ দেখানোর জন্য আমি নিজে ওদের কাছ থেকে কিনে নিছি। ইভেন আপনাদেরকে আরেকটা জিনিস বলি, শপআপে কিন্তু ই লোন নামে একটা অপশন আছে। আপনি যদি ওদের একজন সেলার হয়ে যান, তখন ওদের কাছ থেকে লোন নিতে পারবেন। লোনটা আবার কি? লোনটা হচ্ছে এই যে ওদের কাছ থেকে ওই 50,000 টাকা বা 1 লাখ টাকা পরিমাণ টাকা পণ্য আপনি নিতে পারেন আপনার স্টকে, আপনার কাছেই থাকবে সেই পণ্যগুলো। আপনি প্রতি মাসে ধরেন একটা অ্যামাউন্ট টাকা, লেটস সে আপনি 50,000 টাকার কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট নিলেন, সেখান থেকে তো আপনি সেল করবেন, সেল করে করে ওদেরকে একটা ইএমআই দিতে হবে 3 মাস বা 6 মাসে, ওই 50,000 টাকা আপনি পে করে দিবেন। যদি পে করতে না পারেন তাহলে 6 মাস পর প্রোডাক্ট ফেরত দিয়ে দিবেন, ঠিক আছে। এই ধরনের অপশনও আছে।
তো আপনার আরো সব অপশন গুলো দেখার জন্য আপনারা যেটা করবেন, শপআপের ইউটিউব চ্যানেল যেটা, ঠিক আছে, ওই ইউটিউব চ্যানেলটা আপনারা খুব ভালোভাবে ভিডিওগুলো দেখবেন। প্লাস শুধু তাই না, ওদের একটা কিছু অ্যাসিস্ট্যান্ট গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা জয়েন করবেন। জয়েন করলে পরে ওরা সব ধরনের অ্যাসিস্ট্যান্স আপনাকে দিবে, সব ধরনের তথ্য আপনি সেখান থেকে জেনে যাবেন। ঠিক আছে, আর কোনো যদি কোয়েশ্চেন থাকে সব আপনি আমাকে করতে পারেন, যতটুকু আমার জানা আছে আমি বলবো, তারপর না হলে আমি অন্য টপিকে যাচ্ছি। ভাইয়া আপনার যে প্রোফাইলটা দেখলাম, কোন প্রোফাইলটা ভাইয়া? মানে আপনার যে শপআপের যে প্রোফাইলটা, এই যে কেনাকাটা, তাই না? হ্যাঁ, এখানে যে আপনার ওই যে ইনকামটা আমাদের সাথে শেয়ার করলেন, আচ্ছা এই আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে এই যে অ্যামাউন্টটা আপনি আসলে কতদিনে ভাইয়া আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা দেখেন। আপনারা যেটা কোশ্চেন করলেন না যে কতদিন, এই দেখেন 2019 সালের 10ই অক্টোবর, হ্যাঁ, এই সময় থেকে আমি শুরু করছিলাম। আর লাস্ট আমি এই অ্যাকাউন্টটা থেকে কাজ শেষ করছি হচ্ছে, এটা তো রিসেন্টলি করেছি, বাট আপনার আমি ফ্রিকোয়েন্টলি যে কাজগুলো করতাম দেখেন, এই যে ফেব্রুয়ারি পর্যন্ত। ফেব্রুয়ারির পরে আমার মাত্র 242 টাকা একটা, আর একটা হচ্ছে 45 টাকা ঢুকছে, হ্যাঁ, কারণ আমার এরপরে আর এই পেজটা নিয়ে আমি কাজ করি নাই, হ্যাঁ। বাট ফ্রিকোয়েন্টলি আপনার দেখেন, এই যে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি, জানুয়ারি জানুয়ারি জানুয়ারি, ঠিক আছে, এই যে ডিসেম্বর ডিসেম্বর, এই নভেম্বর, অক্টোবর, ঠিক আছে, এই যে দেখেন 1000, 2200, 4300 এইভাবে এইভাবে ঢুকছে, হ্যাঁ। আপনারা করেন ভাই, করলে দেখবেন যে এটা কোনো ব্যাপার না। হ্যাঁ ভাইয়া, জি বলেন। আচ্ছা আপনি যে কাজটা করছিলেন, আপনি কি এটা বুস্ট করছিলেন না বুস্ট ছাড়া ইনকামটা করছিলেন? বুস্ট না, আমি প্রমোট করেছি, ঠিক আছে। এই নিয়েও আমি আপনাদের সাথে আরেকটা জিনিস এখনই শেয়ার করতেছি। তবে আপনারা কি আমাকে আচ্ছা আর স্যার একটা বিষয় একটু একটু হ্যালো, জি ভাইয়া, আপনার তো নতুন আসলে বিভিন্ন কোশ্চেন তো মাথার মধ্যে ঘুরপাক হ্যাঁ অবশ্যই, এই খায় আর কি। জন্যই তো, হ্যাঁ। সেটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে যে আমি ধরেন আমি স্বভাবে কাজ না করে আমি যদি 2-3টা প্রোডাক্ট নিয়ে কাজ করি, ধরেন টি শার্টে ধরেন, হ্যাঁ, সেটা যে কোয়ালিটি ইনশিওর করে আমি যদি মানে 50টা 100টা প্রোডাক্ট নিয়ে এসে যদি আমি যদি ফেসবুকে যদি কাজ করি, সেই ক্ষেত্রে কি আমার স্বভাব হচ্ছে ভালো হবে না স্বভাবে কাজ করাই ভালো হবে? অবশ্যই ভালো হবে, ঠিক আছে। শপআপে তো আপনার কন্ট্রোল থাকে না, ঠিক আছে। আপনার নিজের প্রোডাক্ট নিয়ে যখন আপনি কাজ করবেন, আমি আগেও বলছি, নিজের শখ এবং নিজের প্রোডাক্ট নিয়ে কাজ করার মধ্যে আপনি অনেক বেশি স্বাধীনতা পাবেন, অনেক বেশি কন্ট্রোল থাকবে। আপনি চিন্তা করেন, কেন আমি শপআপে এই কাজটা বন্ধ করে দিলাম, কেন বন্ধ করে দিচ্ছি আমি বলি। যেমন ধরেন আমি তো একটা ডে জব করি, আমার চাকরি আছে ফুল টাইম। এখন ফুল টাইম একটা চাকরির পরে আমাকে দেখা যাচ্ছে যখন ডেলিভারি করতে দেরি হয়, তখন কাস্টমাররা ফোন দেয় না, ফোন দিলে আমি তো ওই ফোন নিতে পারি না, হ্যাঁ। তো আমি অফিসে থাকলে কিভাবে ফোন রিসিভ করব, তাই না? ফোন দিয়ে এই ধরনের কাস্টমাররা আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবে, আর করবে না কেন? তাদের কাছে আমি একটা প্রোডাক্ট সেল করছি, তারা কেন করবে না? দেখেন আমি আরেকটা সমস্যা দেখাই, শপআপের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমি যে লাস্ট একটা অর্ডার দিছিলাম, এটা একটা অর্ডার পাইছিলাম আমি, এই প্রোডাক্টটা প্রায় 7-8 দিন হয়ে গেছে বা 10 দিন হয়ে গেছে, এখনো ডেলিভারি হয় নাই। তাহলে কাস্টমার আবার দেখেন, এই যে একটা প্রোডাক্টটা, বুঝছেন? আচ্ছা ভালো কথা, এখানে তো দেখাইতেছে আমি কোন প্রোডাক্টটা সেল করছি। এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমি কিন্তু বেশি ভ্যারাইটির প্রোডাক্ট সেল করি না, অল্প কিছু ভ্যারাইটির প্রোডাক্ট, দেখছেন? এর মধ্যে দেখেন এই যে একটা প্রোডাক্ট, হ্যাঁ। আচ্ছা আপনাদেরকে এই প্রোডাক্টটা আইডিয়া দিই, এই প্রোডাক্টটা দেখেন পারলে কেউ সেল করতে পারেন কিনা। এই প্রোডাক্টটা এত চাহিদা ছিল, কিন্তু শপআপ মাত্র 4-5 পিস আনার পরে আর ইয়ে করে নাই। এই প্রোডাক্টটা আমি আপনাকে দেখাই, আমি 1600 টাকায় সেল করছি। প্রোডাক্টটার মনে হয় প্রাইস ছিল, একটা ভালো সময় আমি ঢুকলাম, সেটা হলো এই প্রোডাক্টটার প্রাইসটা সম্ভবত ছিল 800 টাকা। তাহলে 800 টাকা প্রফিট ছিল আমার, ধরেন $1 খরচ যাইতো ডেলিভারি এইটার বুস্টিং এর পিছনে, তাহলে আমার প্রায় 700 টাকা এক পিস প্রোডাক্টে লাভ হয়েছে, বুঝছেন? তাহলে এই প্রোডাক্টটা পরে দেখা গেছে ওরা অফ করে দিছে, কিন্তু আমার যদি নিজের প্রোডাক্ট থাকতো আর আমার যদি অ্যাবিলিটি থাকতো এটা যদি সোর্স করার নিজস্ব ভাবে, তাহলে কত সুন্দরভাবে আমি এই প্রোডাক্টটা, ওরা এই যে এই 10 বা 5-6 4টা না 5টা ছিল, তারপরে শেষ হয়ে গেছে, আর এই প্রোডাক্টটা আনে নাই, ঠিক আছে। তো আপনার নিজের প্রোডাক্ট হলে সব দিক থেকে ভালো, হ্যাঁ। যেমন এই প্রোডাক্টগুলো আমি রং সিলেক্ট করে দিছি, ওরা দিয়ে দিছে আরেকটা রং, তখন কাস্টমার আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে বা কমপ্লেন করতেছে, হ্যাঁ। তো যাই হোক, সবকিছুর মধ্যে এটাই প্রবলেম। সমস্যার সমাধান করাই আমাদের কাজ। আমরা যত সাকসেসফুল ভাবে যে যত বেশি সমস্যার সমাধান করতে পারবো, সে তত দূরে সামনে অগ্রসর হব। তো যাই হোক, এখন আমি এই টপিকের পরের টপিকে যাই। আর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? থাকলে আমাকে বলেন।
না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো আমি এখন একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে ভাই আপনারা খুব বেশি পরিমাণে এই যে কনসেপচুয়াল যে জিনিসগুলো নিয়ে আমরা প্রথম ক্লাস থেকে কথা বলছি, এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। হ্যাঁ, এটা শুধু যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনারা সারা জীবনই কাজে লাগবে। সেটা হলো যে আপনারা নিজেরা একটা সাদা কাগজ নেন, নিয়ে একটা বিজনেস প্ল্যান তৈরি করেন। মনে করেন যে কোনো একটা কাল্পনিক, হ্যাঁ, যে একটা ফুলের দোকান, তো ফুলের দোকানের কথা কল্পনা করেন, করে সেই ফুলের দোকানটা দিবেন। তাহলে আপনি চিন্তা করেন, প্রথম কাজ করেন যে আপনি কাস্টমারের নিড আইডেন্টিফিকেশন করেন। এটা আপনি শিখতে শিখতে আপনার এটা তখন একটা মানে একটা অ্যাবিলিটি হয়ে যাবে, যে আপনি এটা চিন্তা করলে অটোমেটিক চলে আসে, অটোমেটিক করে ফেলবেন। ঠিক আছে? তো সেটা কেন আমি বারবার বলতেছি, কারণ হলো যতক্ষণ পর্যন্ত আপনার এই জিনিসটা সঠিক যদি থাকে, তাহলে সুবিধা হবে কি, আপনি সোর্সিং করেন কি, একটা কোনো সিল প্রিন্ট করতে দিলেন, বা আপনার একটা ব্যাগ আনতে দিলেন, বা আপনি একটা জিনিস প্রোডাক্ট কাউকে দিয়ে আনাইতে দিলেন, আপনি সব সময় ওই লাইনে ট্র্যাকে কাজ করবেন, যার ফলে আপনার বিজনেসটা গ্রোথের দিকে যাবে। আর যদি আমরা এই জিনিসগুলো ভুলে যাই, তাহলে অসুবিধা কি হবে, আমাদের ডিসিশন মেকিং এ ভুল হবে। ভুল হলে পরে আমাদের কিন্তু ওই ভুলগুলো মাসুল দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি এখন আরেকটা স্ক্রিন শেয়ার করতেছি, একটু কাইন্ডলি সাথে থাকেন। থাকেন। ওয়েট করেন, আমার নেটের লাইনটা আজকে একটু বেশি স্লো কাজ করতেছে, বুঝলাম না। আচ্ছা, আচ্ছা, এখন একটা স্ক্রিন শেয়ার করছি আমি, দেখেন। প্রথম হচ্ছে আপনার বিজনেসের একটা আইডিয়া আপনাকে তৈরি করতে বলছিলাম প্রথমে। হ্যাঁ, তো দেখেন, আইডিয়া করার পরে আপনি যেটা করবেন, কাস্টমারের পেইন গুলার একটা লিস্ট করবেন। এটা গত ক্লাসেও আমরা দেখছিলাম। তো কিভাবে লিস্ট হবে এটার একটা স্যাম্পল আমি দেখাচ্ছি। এইভাবে ধরেন এই এই একটা লিস্ট করলাম যে আমাদের কাস্টমারের বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রি, বা আমরা যেই কোম্পানিগুলোকে নিয়ে কাজ করতে চাই, বা যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, সেই ইন্ডাস্ট্রির কাস্টমারদের সমস্যা কি, এইটার আমরা লিস্ট করছি, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম, যে আমরা প্রথমে লিস্ট করব যে আমাদের কাস্টমারদের পেইন গুলো কি। কারণ কাস্টমারের পেইন গুলো থেকে আমরা ব্যবসাটা, ওই যে একটা কোশ্চেন ছিল যে কাস্টমার কেন এই সমাধানটা নিতে চাইবে। সমাধানটা এই জন্যই নিতে চাইবে যে যেহেতু সে পেইনে আছে। হুম, যখনই মানুষ কোনো পেইনে থাকে, তখন মানুষ সাধারণত অ্যাকশন নেয় দুইটা কারণে। প্রথমত হচ্ছে পেইন, আর একটা হচ্ছে রিওয়ার্ড। আর এট এ টাইম যদি দুইটা একসাথে ট্রিগার্ড হয়, খুব দ্রুত অ্যাকশন নেয়। যেমন ধরেন আমাদের এটার একটা উদাহরণ দেই, ধরেন কথার কথা। আচ্ছা, আরেকটা বিষয় আছে, আর্জেন্সি। তিনটা জিনিসের সমন্বয় লাগে। যেমন ধরেন
আমার হঠাৎ করে এখন দাঁতে ব্যথা হচ্ছে, কিন্তু এটা আমার জন্য একটা পেইন, বাট সেই পেইনটা কি সহনীয় কিনা। দেখা যাচ্ছে যে আমার দাঁতে একটা ব্যথা, বাট আমি এটাকে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার এটাকে কোনো একটা ফিলিং বা কোনো কিছু করে দিবে, তাহলে আমি সুস্থ হয়ে যাব। সো এই একটা জায়গা থেকে আমি একটা অ্যাকশন নিতে চাচ্ছি। তো এখন দেখা যাচ্ছে যে না, ডাক্তারের ইয়েটা অনেক দূরে, ডাক্তারখানাটা আমার বাসার কাছাকাছি নাই, তখন দেখা যাচ্ছে যে আমি অ্যাভয়েড করতেছি। কিন্তু একটা সময় যদি এক্সট্রিম পেইন হয়ে যায়, তখন কিন্তু আমি আর অ্যাভয়েড করবো না, যে 10 মাইল দূরে থাকলেও আমি গিয়ে করব। এটা গেল এক। আর যেটা হচ্ছে যে যখন আমার আর্জেন্ট হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, আবার যদি দেখে যে না, বাসার কাছেও আছে কিন্তু বা 10 মাইল দূরে আছে কিন্তু পেনটা অত বেশি হয় নাই, কিন্তু সেখানে শুনলো যে নর্মালি এই ফিলিং করাইতে যদি 2000 টাকা লাগে, এখন বর্তমানে 75% ডিসকাউন্ট, অনলি 500 টাকায় এটা করা যাচ্ছে। তখন কি হবে? তখন সে আবার কি করবে, যে হয়তো অনেক মানুষ এই ফ্রি এটা করা যাবে বা একটা ডিসকাউন্ট অফার নেওয়া যাবে, অর্থাৎ একটা রিওয়ার্ড নেওয়া যাবে, এদিকে তার একটা পেইন আছে, সে তখন ওই অ্যাকশনটা নেয়। এটার আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন একটা মানুষের যদি এই মুহূর্তে হঠাৎ করে আপনি বলেন যে ভাই আপনার পেট মেদ ভুঁড়ি হয়েছে, আপনি প্রতিদিন আপনি ইয়ে করেন না, এক্সারসাইজ করেন, দেখা গেছে আর সে কিন্তু শুনবে না, তার নিড আছে, তার পেইন আছে যে তার মেদ ভুঁড়ি আছে, কিন্তু হঠাৎ দেখা গেল তার ডায়াবেটিস ধরা পড়ছে। তখন ডায়াবেটিস ধরা পড়ার পরে তখন তাকে বললো, আচ্ছা প্রথমটা বোঝাই যে তার সে মেদ ভুঁড়ি আছে, তার অন্য কোনো অসুখ নাই, সে তাকে আপনি বলতেছেন ভাই এক্সারসাইজ করেন, ভুঁড়ি কমান, ডায়েট করেন, তাহলে কি হবে? তাহলে ফিগারটা সুন্দর হবে, আপনি সুস্থ থাকবেন। দেখেন এইখানে একটা রিওয়ার্ড আছে, কিন্তু সেই রিওয়ার্ডের কারণে কিন্তু অ্যাকশনটা নিচ্ছে না, কিন্তু যখন তার ডায়াবেটিক্সটা হয়ে গেল, এখন তার পানিশমেন্টের ভয় আছে, পেইনের ভয় আছে। তো এই পেইনকে অ্যাভয়েড করার জন্য সে ঠিকই হাঁটবে, এখন সে এক্সারসাইজ করবে। সো রিওয়ার্ড এবং পেইন দুইটা যখন একসাথে মিশ্রিত হয়, আর এর সাথে যদি হয় আপনার আর্জেন্সি, তাহলে তো কথাই নেই। তো আপনার এই জন্য যেটা করতে হবে, কাস্টমারের পেইন কি, সেই পেইনটা থেকে মুক্তি, এবং আপনি কিভাবে আর্জেন্সি ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনি রিওয়ার্ড দিবেন কাস্টমার, কাস্টমার কি রিওয়ার্ড পাবে আপনার কাছে আসার বা আপনার সলিউশনটা নেওয়ার ফলে, তা কাস্টমারকে আপনাকে বুঝাই দিতে হবে। ঠিক আছে? এটার জন্য প্রথমে আমার জানতেই হবে হচ্ছে যে তার পেইন গুলো কি। যেমন আমার পেইন, যদি দেখি যে ই কমার্স কাস্টমারদের কি পেইন, আমরা একটা ওয়েবসাইটের জন্য যদি চিন্তা করি, দেখেন প্রথমত হচ্ছে বেশিরভাগ ওয়েবসাইট বাংলাদেশে যেগুলো আছে, ই কমার্স ব্যবসায়ী যেগুলা হচ্ছে কপি আর লো কোয়ালিটি প্রোডাক্ট সেল করে, তাহলে এই একটা পেইন। তাহলে আমরা যদি এখন একটা ওয়েবসাইট সাজাই বা আমরা একটা ব্যবসা করি, আমরা চিন্তা করতে পারি যে না, আমাদের একটা পেইন সলিউশন হচ্ছে যে আমরা কোনোদিন কপি প্রোডাক্ট সেল করব না, তাহলে এই আমার একটা ইউএসপি হলো। ঠিক আছে? তারপর হচ্ছে সবাই ডেলিভারি দেয় অনেক স্লো, বিকজ ডেলিভারি কোম্পানি ইউজ করে। আমরা এরকম করতে পারি যে না, আমরা নিজের ডেলিভারি কোম্পানি থাকবে, আমাদের নিজেদের ডেলিভারি কোম্পানি ডেলিভারি করবে, সো দেয়ার উইল বি নো পসিবিলিটি ফর ডিলে। তাহলে এই আমার আরেকটা ইউএসপি। এরপরে হচ্ছে যে রং প্রোডাক্ট দেয়, রং প্রোডাক্ট দেয় কিভাবে? দেখা গেছে যে ছবি দিছে লাল কালারের, পায় না, সে দিয়ে দিছে নীল কালার, অথবা কাস্টমারের ওই যে জিনিসটা, যেই সাইজটা দেওয়ার কথা ছিল সেটার জায়গায় আরেকটা সাইজ দিছে। তো এই কাজগুলো হচ্ছে রং প্রোডাক্টের কাজ, এটাও আমরা করব না। কিভাবে কেন করব না? কারণ আমরা কিউসি করব। আর ধরেন এইভাবে আমরা অ্যানালাইসিস করব যে কাস্টমারের কয়টা পেইন সলভ করব। অলওয়েজ কাস্টমারের সব প্রবলেম সলভ করা পসিবল হবে না, এটাই স্বাভাবিক। কোনো কোম্পানি প্রথম 5টা করবে, কোনো কোম্পানি মাঝখানের 5টা করবে, কোনো কোম্পানি 2টা করবে, 3টা করবে। তো আমরা আমাদের অ্যাবিলিটি অনুযায়ী ম্যাক্সিমামটা করার চেষ্টা করব, এবং যেই কয়টা করব সেই কটা করবই, যে কটা পারবো না পারবো না, ঠিক আছে? কিন্তু যে কটা করব সেইটার থেকে আমি কোনোদিন পদভ্রষ্ট হব না, সহজ কথা। অর্থাৎ ধরেন আপনার যদি এমন হয় যে আপনার কোম্পানি, আমরা ডিসিশন যদি নেই যে না আমরা কোনোদিন ঘুষ খাবো না অথবা ঘুষ দিব না, এইরকম যদি আমরা কোনোদিন ভ্যালু সেট করি, অথবা হ্যাঁ, তো সরি, একটা মেসেজ পড়তেছিলাম। তো যেটা কথা ছিল সেটা হচ্ছে যে যখন আমি একটা ভ্যালু সেট করবো, যে আমাদের বিজনেসের ভ্যালু, ওই যে আমি যেটা বললাম আইডিয়া অনুযায়ী আমরা যে ভ্যালুস গুলা সেট করবো, ওইটার কখনো কম্প্রোমাইজ করবো না। ভ্যালু সেট করলাম যে আমরা কোনোদিন ঘুষ দিব না, ঘুষ নিবও না, আমরা কোনোদিন অথেন্টিক প্রোডাক্ট ছাড়া, জেনুইন প্রোডাক্ট ছাড়া সেল করবো না,
এই ভ্যালু যখন সেট হবে তখন এই ভ্যালু, এই কথা বা এই কমিটমেন্ট চেঞ্জ করার এবিলিটি ওই কোম্পানির সরাসরি মালিকেরও থাকবে না। যদি তা হয় তাহলে বোঝা যাবে যে আপনি একটা ব্র্যান্ড, আদারওয়াইজ নট। ঠিক আছে? অর্থাৎ আপনি আপনার কোম্পানিতে যদি এরকম একটা ভ্যালু সেট করেন যে আমরা কোনোদিনও অবৈধ কাজ করব না, ঘুষ দিব না, নিব না, আমরা 100% অনেস্ট, তার মানে হলো এখন বলতে পারবেন না যে একটা জিনিস লেটস সে আপনার পোর্টে একটা জিনিস আটকায় আছে, ওখানে যদি 500 টাকা ঘুষ দেওয়া হয় মালটা আজকে ছাড়ানো যাবে, আর যদি 500 টাকা ঘুষ না দেওয়া হয় তাহলে সেটা 21 দিন পর ছাড়বে। সেই ক্ষেত্রে আপনি 500 টাকা ঘুষ দিতে পারবেন না, কারণ দিলে আপনার ব্যবসা লাভ হবে, লাভ হোক অথবা লস হোক, আপনি যা কথা দিচ্ছেন কথা থেকে ভাঙবেন না। এইটাই হলো আইডিয়া। আর আইডিয়া যদি কতক্ষণ পর পর চেঞ্জ হয় তাহলে ওই বিজনেস দীর্ঘমেয়াদী হবে না। একদম ক্লিয়ার কথা। তো আপনাকে আগে ডিসিশন নিতে হবে যে যদি আপনি দীর্ঘমেয়াদী ভালো একটা বিজনেস করতে চান, বা অনেকে রানিং বিজনেসই আছে, হ্যাঁ, অর্থাৎ একটা জিনিস শুরু করলে কিন্তু সেটাকে ধরে রাখতে হবে বছরের পর বছর, তারপরে গিয়ে সেটা একটা ভালো কিছু দিবে। যেমন আলিবাবা 1995 সালে শুরু করছে, আলিবাবা এর মধ্যে দেউলিয়াও হয়ে গেছে কয়েকবার তাদের কি বলে মালিকানা পরিবর্তন করতে হয়েছে। কতবার এমন হয়েছে টাকার অভাবে পার্টনারশিপ সেল করতে হয়েছে, আগে 6 জন পার্টনার ছিল, পরে 9 জন পার্টনার হয়েছে, 3 জন পার্টনারের কাছ থেকে টাকা নিছে, কিন্তু তাদের যে লক্ষ্য ছিল সেটাতে তারা অটুট ছিল। আজকে পর্যন্ত তারা কোথায় আছে আমরা কল্পনাই করতে পারবো না। তো এই ছিল একটা জিনিস যে আমরা আগে আইডিয়াটা সেট আপ করবো। আইডিয়া সেট আপ কি করলাম, যেমন ধরেন আমরা এমন আইডিয়া করলাম যে আমরা বাচ্চাদের প্রোডাক্ট সেল করব। তো কি কোন ওই যে পেইন গুলো আমরা নির্দিষ্ট করে নিয়ে শুরু করলাম, এরপরে বড়দের শুরু করছি না। বড়দের শুরু করব কি করব না সেইটা অনেক বড় একটা স্ট্র্যাটেজিক ডিসিশন, সেটার জন্য আমার যেন প্রথম ডিসিশনটা হ্যাম্পার না হয়। এটা গেল এক। তারপরে হচ্ছে আপনার ইউএসপি কি, এই যে আইডিয়া থেকে কি কি সলিউশন দিবেন, কি কি পেইন থেকে আপনি পেইন পয়েন্ট কোন কোন সলিউশন গুলোকে আপনি অ্যাড্রেস করবেন, সেটা হলো আপনার ইউএসপি হবে। ঠিক আছে, আমি এখানে একটা এক্সাম্পল দিলাম, এরকম আপনারা কন্টিনিউয়াসলি তৈরি করতে থাকবেন। আবার দেখেন প্রোডাক্ট কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, লেটস সে কিডসদের নিয়ে কাজ করবেন। কনসেপ্টটা কি, একটা ওই আমি তো নিড আপনাদেরকে আগে দেখাইছিলাম যে কিভাবে আইডেন্টিফাই করবেন, কোন কোন নিড আপনার ফুলফিল করবেন, হ্যাঁ, কিভাবে এটা হচ্ছে টেস্টিং করবেন, হ্যাঁ, অ্যানালাইসিস করবেন, দেন মার্কেট সার্ভে করবেন। অথবা এর পাশাপাশি কিছু কনসেপ্টও থাকতে পারে, যেমন বাচ্চাদের প্রোডাক্ট গুলো নিয়ে কেন কাজ করবেন। ধরেন আমি এখানে কিছু প্রোডাক্টের লিস্ট করছি, যেমন স্কুল ব্যাগ, ক্লোদিং, প্যান্টস, ড্রেস, টপস, হ্যাঁ, কোর্স, তারপরে জুয়েলারি সেট, বাচ্চাদের টয়, হ্যাঁ, তারপর হচ্ছে এনিমে, স্টাফড অ্যানিমেল, আর্টস, ক্রাফট, বিল্ডিং টয়েস, ঠিক আছে, ডলস, অ্যাক্সেসরিজ, গেমস, লার্নিং এন্ড এডুকেশন টয়েস, ঠিক আছে, রিমোট কন্ট্রোল টয়েস, বেবি টোডলার টয়েস, ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা। এখন এই প্রোডাক্ট গুলো আমি কেন ইয়ে করব, সেটা হচ্ছে আমার কনসেপ্টটা কি বা আইডিয়াটা কি, সেটা হচ্ছে যে বাবা মারা বাচ্চাদের জিনিসগুলো খুব দ্রুত, যেমন আজকে যে বাচ্চার জন্য ড্রেস কিনছেন, এই বাচ্চার ড্রেসটা 3 মাস বা 6 মাস পর আরেকটা কিনতে হবে। তার মানে প্যারেন্টসরা বাচ্চাদের জন্য ফ্রিকোয়েন্টলি জিনিস কিনে। যেই জুতাটা বড় মানুষরা এখন কিনছে 2 বছর পরে এইটাও পড়তে পারবে, কিন্তু বাচ্চারা পারবে না। বাচ্চারা প্রতি 2 মাস 3 মাস পর পর কিনতে চেঞ্জ করবে। তার মানে আমি যদি বাচ্চাদের এই কয়টা আইটেম নিয়ে কাজ করি, তাহলে একটা বাচ্চা ধরেন একদম 1 বছর বয়স থেকে বা 0 বছর বয়স থেকে আপনার ধরেন 10 বছর পর্যন্ত এর মধ্যে যা লাগে এই সব কিছু আমি আনবো। কেন, আমার কনসেপ্টটা হচ্ছে যে বাবা মা ফ্রিকোয়েন্টলি কিনে, এবং বাবা মা দেখা যাচ্ছে যে আদরের কারণে মানে বেশি কিনে, তো 5টা লাগলে 6টা কিনে। তো এই 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 ধারণার থেকে আমি বিজনেসটা দাঁড়া করাইতে পারি। এরপরে আমি এখানে ডিসিশন নিব যে বাচ্চারা যদি আমার বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে যদি কাজ করি, ইনিশিয়েটর বাচ্চারা এবং হচ্ছে যে কনজিউমারও বাচ্চারা, কিন্তু ডিসিশন মেকার কে, ডিসিশন মেকার হচ্ছে বাবা মা এবং আত্মীয় স্বজন যারা তার খালা, চাচা, ফুফু এরকম, হ্যাঁ, বা এই জিনিসটাকে আমি টার্গেট করে আমার কাস্টমার প্রোফাইলিং করতে পারি, অথবা বড়দের আইটেম নিয়ে কাজ করতে পারি। আমি এরকম জাস্ট স্যাম্পল হিসাবে করছি। তারপর হচ্ছে আমার কম্পিটিটর কারা, তাদের স্ট্রেংথ কি, হ্যাঁ, তারা কেন আমার থেকে ভালো করতে পারে, এই বিষয়গুলো আমি খুব স্পষ্টভাবে জানবো। ঠিক আছে, তারপরে হচ্ছে যেমন এখানে আমরা এরকম নাম লিখছি যে লোকাল সুপার শপিং মল গুলোতে টয় পাওয়া যায় বাচ্চাদের, হ্যাঁ, বা অন্যান্য জিনিস পাওয়া যায়, সে তারা আমাদের কম্পিটিটর। তারপর অনলাইন মার্কেট প্লেস যেমন দারাজ, আজকে ডেলিভারি, এরা আমাদের কম্পিটিটর। তারপরে স্মল ফেসবুক সেলার যারা, আমরা যদি ফেসবুক সেলিং করি তাহলে ফেসবুক সেলার যারা আছে তারাও আমাদের কম্পিটিটর। তারপর হচ্ছে লোকাল ইম্পোর্টার এক্সপোর্টার যারা আছে
তারাও কম্পিটিটর। ওকে, সো তারপরে হচ্ছে আমরা একটা সোয়াট অ্যানালাইসিস করব। সোয়াট অ্যানালাইসিস কি? কি আমার শক্তি, যা আমার শক্তি সেটাতে আমি ফোকাস করে থাকবো, ঠিক আছে। তারপরে হচ্ছে যা আমার দুর্বলতা, তার প্রতি আমি সবসময় কেয়ারফুল থাকবো এবং একটা একটা করে দুর্বলতাকে আমি কাটাইয়া তুলবো, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার অপরচুনিটি কি, অবশ্যই এই যে বিজনেসটা শুরু করব আমাকে ধারণা করতে হবে যে আমার ফিউচারে কিছু আছে। যেমন ধরেন আমরা এডুকমের কথা যদি চিন্তা করি, এডুকমে আজকে আমরা একটা কোর্স দিয়ে শুরু করছি, যে কোনো জিনিস একটা ছোট্ট জিনিস থেকেই শুরু হয়, হ্যাঁ। কিন্তু আমাদের অপরচুনিটিটা কি? আমার অপরচুনিটিটা হচ্ছে যে আমি জানি যে আজকে থেকে 10 বছর পরে সারা পৃথিবীতে যখন এআই, ডাটা সায়েন্স, তারপরে হচ্ছে আপনার মেশিন লার্নিং, তারপরে এই ধরনের টেকনোলজি গুলো অনেক বেশি এম্পাওয়ার্ড হয়ে যাবে, অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে যাবে। যেমন আজকে অ্যান্ড্রয়েড একদম অ্যাভেলেবেল একটা টেকনোলজি, তো আজকে যেমন অ্যান্ড্রয়েডটা অ্যাভেলেবেল, তখন এই ধরনের ডাটা অ্যানালাইসিস, তারপরে এই ধরনের কোর্স দরকার হবে। বিকজ এই ধরনের টেকনোলজি যখন ইউজ হবে তখন দেখা যাচ্ছে যে লোকাল অনেক বিজনেস এই ধরনের মানে কি বলবো আপনার টেকনোলজি ইউজ শুরু হয়ে যাবে, তখন এগুলা পড়াশোনা কোথায় করবে? তখন আমরা হয়তো এরকম ডিপ্লোমা বা এই ধরনের কোর্স করাবো, যে কোর্সগুলো করে মানুষ ওই ধরনের যে চাকরিগুলো তৈরি হবে সেগুলাতে করতে পারবে। অথবা বিজনেসে যারা স্মল বিজনেসম্যান আছে ওই কোর্সগুলো করে, যেমন এখন ই কমার্সের কনসেপ্ট গুলো নিয়ে ই কমার্সের কাজ করতে পারতেছে, তখন ওই কনসেপ্ট গুলো নিয়ে ওই কাজগুলো করতে পারবে। শুধু তাই না, এর পাশাপাশি আরো কিছু আমরা এন্টারপ্রেনিয়ার সাকসেস কোর্স করাবো, হ্যাঁ। যেমন ধরেন সেলসম্যানের উপরে অ্যাডভান্স কোর্স করাবো, যে একটা কোম্পানি লেটসে 50 লাখ টাকার প্রোডাক্ট সেল করে মান্থলি, আমাদের ওই কোর্সটা তাদের সেলস টিমকে যদি আমরা করাই তাহলে তার সেলসটা 20% বাড়বে, অর্থাৎ 60 লাখ টাকা হয়ে যাবে। সো আমাদের ওই কোর্সটা হয়তো করানোর জন্য তার 50,000 টাকা খরচ হবে, তার পুরো টিমকে আমরা করাই দিব 3 দিনের কোর্স, কিন্তু তার প্রতি মাসে রেকারিং রেভিনিউ 10 লাখ টাকা করে বেড়ে যাবে। সো এগুলা কি, এটা তো তখন এটা তো এরকম হয়ে যাবে একটা বিরাট অর্গানাইজেশন, ট্রেনিং এন্ড কনসালটেন্সি ফার্ম হয়ে যাবে তখন। তো এখানে মানে এরকম একটা অপরচুনিটি, যেটা হচ্ছে যে ইন ফিউচারে অনেক কিছু করার একটা স্বপ্ন আছে, সেই জায়গাটা থেকে কিন্তু এটা শুরু। অর্থাৎ আমি আজকে যে গাছ লাগাইতেছি, আরো সুন্দরভাবে যদি এইভাবে বুঝি, যে এক ধরনের গাছ হয়, আমি এখন লাগাবো, 6 মাস পরে ফসল হবে, কেটে ফেলবো, আবার গাছ লাগাবো, আবার 6 মাস পরে কেটে ফেলবো, ফসল হবে। এইভাবে গাছ যদি এইভাবে যদি আপনি ফসল ফলান তাহলে কি হবে, এইভাবে আপনি প্রতি 6 মাস পর পর ফসল ফলাই দিতে হবে, মানে আপনাকে নতুন করে ফসল বুনতে হবে। অর্থাৎ আপনি এখন একটা প্রোডাক্ট নিয়ে একটা ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করবেন, 6 মাস পরে ওই ওয়েবসাইট বা ওই ফেসবুক পেজ বন্ধ, আবার নতুন ব্যবসা। তার ফলে কি হবে, এই গ্রোথ আর হবে না। কিন্তু আপনি যদি আম গাছ লাগান বা ধরেন ভালো ভালো গাছ লাগাইলেন, যেই গাছগুলো হয়তো আপনার প্রথম 3-4 বছর কিছুই দিবে না, কিন্তু তারপরে 200 বছর দিবে, ব্যাপারটা বুঝতে পারছেন? এটা হলো অপরচুনিটি। সো ওরকম অপরচুনিটির কথা চিন্তা করে যে না, আজকে আমি 5 বছর কষ্ট করব, একটা লাইনে কষ্ট করব, একটা জিনিসে আমি মাস্টার হব, যে কোনো একটা জিনিসে এনাফ, আর কিচ্ছু লাগবে না। তো একবার এরকম একটা গল্প আছে যে পাবলো পিকাসো না কি জানি একজন আছে, উনি অনেক বড় শিল্পী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আর্টিস্ট। ওনার কাছে একটা মহিলা গিয়ে বলতেছে যে আমি আপনাকে চিনতে পারছি, আপনি তো অনেক বড় একজন শিল্পী, আপনি কাইন্ডলি আমাকে একটা ছবি এঁকে দিবেন। তো উনি করছে কি, একটা কাগজ কলম নিয়ে জাস্ট 20 সেকেন্ডের মতো একটু দাগাদাগি করে একটা ইয়ে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে উনি মহিলাটাকে বলছে যে মনে রাখবেন ম্যাম, আমি যে আপনাকে ছবিটা দিলাম এই ছবিটার কিন্তু 50 লক্ষ টাকা দাম। তখন ওই মহিলা মনে করছে যে আচ্ছা এটা অনেক বড় আর্টিস্ট মানুষ, দুষ্টামি করে বলছে। সে সত্যি সত্যি দামটা যাচাই করতে গেছে, তখন দেখতেছে যে যে যেখানে সেল করতে গেছে, যারা এই আর্টের এই ছবিগুলো বেচা কেনা করে, তারা বলতেছে যে আসলেই 50 লাখ টাকা দিতে পারবে। তখন সে আবার ওই ওনার কাছে ফেরত আসছে, আসার পরে বলতেছে যে আপনি যে ছবিটা দিছিলেন সেটা কিন্তু আসলেই 50 লাখ টাকা। তখন সে বলছে হ্যাঁ আমি তো সেটা জানি, আমি তো আপনাকে সেটা বলেই দিছি। তখন উনি বলতেছে যে আমাকে কাইন্ডলি শেখান যে কিভাবে আপনি 20 সেকেন্ডে আইসা আমার 50 লাখ টাকার একটা ছবি আঁকা দিলেন 20 সেকেন্ডে, আমার এটা শেখান। তখন উনি বলছে যে এটা শেখার জন্য আপনার সময় লাগবে 20 বছর। তো মূল কথা এটাই যে সে 20 বছর ওই পরিশ্রম করার ফলে 20 সেকেন্ডে এখন 50 লাখ টাকা দামের একটা ছবি আঁকতে পারে। তো আমাদেরও এরকম 4-5 বছর সময় দিতে হবে, তাহলে গিয়ে আমি যে কথাটা বললাম যে আমরা ওইরকম গ্রেট একটা অর্গানাইজেশন দ্বারা করাইতে পারবো, যেটা আমার ফিউচার, আমার দেশের, আমার জাতির, আমার পরিবারের সবার একটা পরিচয় দাঁড়াইতে পারবে। এইরকম একটা ড্রিম থেকে
আপনারা বিজনেসটা শুরু করার চেষ্টা করেন। তো এটাকে বলা হয় অপরচুনিটি, যেটা হচ্ছে যে আমি ইন ফিউচারে গিয়ে পাবো। এরপরে হচ্ছে স্ট্রেংথটা কি। লেটস সে আমি যদি বলি যে এডুকমের এখন মানে স্ট্রেংথ কি রাইট নাও, স্ট্রেংথ হচ্ছে যে আমি নিজে এটা করতেছি, আমার ফার্স্ট হ্যান্ড নিজের আইডিয়া আছে, আমার নিজের স্কিল আছে, যে এই বিষয়ে আমি নিজে কাজ করছি, আমি অলরেডি কাজ করতেছি এখন অন্য কোম্পানিগুলোর সাথে, আমি কয়েকটা কোম্পানির সাথে এখনো ফ্রেন্ড হিসাবে কাজ করি বা সাজেশন দিই, অ্যাডভাইজার হিসাবে বলেন বা ওখানে দায়িত্বে আছি সরাসরি। আবার ডেলিভারি কোম্পানিতে আমি কাজ করছি, আমার অনেক ক্লায়েন্ট আছে যারা অলরেডি ই কমার্স বিজনেস করতেছে। সো আমি এই মার্কেটটা সম্পর্কে জানি। তো দিজ আর মাই স্ট্রেংথ। ইভেন আপনি যদি মনে করেন যে আপনি অন্য কোনো একটা ইন্ডাস্ট্রিতে বিলং করেন যেখানে আপনি অনেক কাজ শিখছেন, অনেক কিছু বুঝেন, লেটস সে আপনি হয়তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন, দেন এটা আপনার স্ট্রেংথ, এটা আপনি লিখবেন। এরপরে হচ্ছে উইকনেস কি, যেমন আমার উইকনেস হইতে পারে যে কোনো একটা জিনিস আমি পারি না, অবশ্যই অনেক কিছু পারি না, উইকনেস অনেক আছে। যেমন আমি ধরেন হিউজ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে পারবো না এখন, এটা আমার একটা উইকনেস, তাহলে আমি উইকনেস করবো। এইভাবে করে আমাদের উইকনেস এবং স্ট্রেংথ এটা লিখবো। এরপরে হচ্ছে অপরচুনিটি লিখবো, যে ইন ফিউচার আমি কি অ্যাচিভ করতে পারি, এটার দ্বারা আমার অনেক বড় কি একটা মাইল ফলক হতে পারে, যেটা আমি যদি হিট করে দিতে পারি তাহলে আমার মনে করেন যে আমি নিজের একটা বড় কিছু হয়ে গেলাম, বা আমার স্বপ্ন পূরণ হয়ে গেল, বা একটা দেশের জন্য কিছু হলো, বা বড় একটা কিছু হলো, এরকম কিছু যেটা আপনার, সেটাই হলো আপনার অপরচুনিটি। আর থ্রেটস, থ্রেটস হলো গিয়ে প্রথম থ্রেটস হচ্ছে আপনি ফাইনান্সিয়ালি হয়তো লুজার হবেন, এটা হচ্ছে একটা বড় থ্রেট। হ্যাঁ, এছাড়া আপনার পোর্টার্স 5, আমি একটা মিনিট একটা স্ক্রিন অপারেট করি। পোর্টার্স 5 ফোর্সেস নামক একটা থ্রেটের একটা মডেল উনি দিয়েছেন, এটাও আমি একটু ডিসকাস করি আপনাদের সাথে। আপনারা মনে হয় আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, না দেখতে পারলে বললেন। আচ্ছা, 5 ফোর্সেস আমি যদি ওপেন করি পোর্টার্সের, সে বলছে একটা বিজনেসের জন্য 5টা থ্রেড থাকে। হ্যাঁ, তো এই 5টা থ্রেড কি সেটা আসেন আমরা একটু আলাপ করি। আচ্ছা, এর মধ্যে প্রথম থ্রেডটা হচ্ছে, ধরেন আপনি একটা বিজনেস শুরু করছেন, সেটা খুব সুন্দরভাবে আপনি করতেছেন, কিন্তু আরেকটা নতুন, ওই যে বললাম যে একটা রেস্টুরেন্ট করছেন, খুব ভালো চলতেছে, পাট করে আরেকটা রেস্টুরেন্ট নতুন খুলে গেল, তখন এবং খুলে সে দেখে গেছে আপনার কাস্টমার গুলো ধরার জন্য প্রাইসটা কমাই দিল, তাহলে এটা একটা আপনার জন্য থ্রেট। নাম্বার 2 থ্রেট, সাপ্লায়ার বার্গেনিং পাওয়ার। লেটস সে আপনি যে প্রোডাক্টটা বা আপনি যে বিজনেসটা করেন, আপনার একটা সাপ্লায়ার আছে, সেই সাপ্লায়ারটা যে কোনো মুহূর্তে যদি আপনাকে সাপ্লাইটা বন্ধ করে দেয়, তখন যেমন ধরেন কথার কথা এই যে আমরা ইন্টারনেট ইউজ করি, এখন যদি কথার কথা আমার ইন্টারনেট সাপ্লায়ার ইন্টারনেটটা অফ করে দেয়, তাহলে আমি প্রবলেমে পড়ে যাব। এখন এরপরে আছে ইন্টারনাল কম্পিটিশন, রাইভালরি। আপনার ইন্টারনাল কম্পিটিশন আছে, ইন্টারনাল কম্পিটিশন মানে হচ্ছে যে আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন, এই ইন্ডাস্ট্রিতে আপনার কম্পিটিটর আছে, তারা আপনার সাথে কম্পিটিশন করতে পারে। যেমন ধরেন কথার কথা আপনি একটা ই কমার্স বিজনেস করতেছেন কোন একটা ভালো প্রোডাক্টের, কিন্তু ই ভ্যালি ক্যাশব্যাক অফার দিচ্ছে, প্রিয় সব ক্যাশব্যাক অফার দিচ্ছে, নানা রকমের অফার দিয়ে তারা যেহেতু অনেক শক্তিশালী এবং ক্ষমতা এবং টাকা বেশি, তারা আপনাকে কি করতে পারে, কম্পিটিশনে একটা চাপ প্রয়োগ করতে পারে। তারপর হচ্ছে থ্রেটস অফ সাবস্টিটিউটস। এখন ধরেন টাইপরাইটার আমরা জানি সবাই অফ হয়ে গেছে, কেন? কারণ কম্পিউটার আসছে, তার মানে তার একটা সাবস্টিটিউট প্রোডাক্ট চলে আসছে, যেটা তার জন্য একটা থ্রেট হয়ে গেছে। এরপরে হচ্ছে কাস্টমারের বার্গেনিং পাওয়ার। কাস্টমারের বার্গেনিং পাওয়ার মানে হলো, আগেকার একটা সময় ছিল যখন কাস্টমারকে আপনি যেই রেট দিবেন সেই রেটেই সে নিত, কিন্তু এখন সে নেয় না, বিকজ এখন তার কাছে ইনফরমেশন আছে, সে কম্পিউটারে সার্চ করে, এখানে সার্চ করে, ওখানে ফোন দেয়। সো কাস্টমারের হাতে বার্গেনিং পাওয়ার অনেক হাই। তাহলে এই 5টা হচ্ছে থ্রেট, যেই খুবই মারাত্মক থ্রেট, এবং এই 5টা থ্রেট আপনাকে অবশ্যই এলিমিনেট করতে হবে ম্যাক্সিমাম যতটুকু পারেন। এখন হতে পারে সম্পূর্ণটা আপনার পক্ষে এলিমিনেট করা পসিবল না। যেমন ধরেন এখন হচ্ছে যেমন কাস্টমারের বার্গেনিং পাওয়ারটা আপনি কিভাবে এলিমিনেট করবেন। হ্যাঁ, তারপরে একটা মিনিট, আপনি অন্যান্য পাওয়ার মানে অন্যান্য থ্রেড গুলো কিভাবে মিনিমাইজ করবেন সেটার জন্য আপনাকে রেডি থাকতে হবে। এবং আমি একটু আগে যেটা বললাম যে আপনার ম্যাক্সিমাম থ্রেড হচ্ছে
যে আপনার বিজনেসটা কলাপস করতে পারে, কিন্তু সেটা আপনি আপনার এখন স্ট্রেংথ দিয়ে সেটাকে কভার আপ করবেন কিভাবে, যে আপনি এই যে এখন একটা ট্রেনিং নিতেছেন, এই ট্রেনিং যে আপনি টুলস গুলো পাচ্ছেন সেগুলো তো আপনার জন্য স্ট্রেংথ, ঠিক আছে? সো সেই স্ট্রেংথের বলে আপনি আপনার সেটাকে কাজে লাগায়ে আপনি এগিয়ে যাবেন, ঠিক আছে? সো আমি এখন এইটা থেকে আরেকটা স্লাইডে যাচ্ছি, আমার স্ক্রিনটা চেঞ্জ করতেছি। আচ্ছা, এখন আমি করে আরেকটা স্ক্রিনে যাচ্ছি। হ্যাঁ, দেখেন এইবার আমরা আসতেছি ব্র্যান্ডিং নিয়ে। হ্যাঁ, ব্র্যান্ডিং একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো ব্র্যান্ডিং এর এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখা উচিত যখন আমরা একটা বিজনেস ফর্ম করবো, সেটা যে কোনো বিজনেসই হোক। তো ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনারা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালার। হ্যাঁ, তো এটা খুব মাথায় রাখবেন, বিকজ কালারটা হলো এমন একটা জিনিস যেটা মানুষের খুব দ্রুত চোখে পড়ে। যেমন এই যে এডুকমের যে আমরা কোর্সগুলা করতেছি, আপনি দেখেন এই কোর্সের মধ্যে যেখানেই যান সেখানে হলুদ কালার আছে, ঠিক আছে? এবং হলুদ কালারটা আপনার এটার একটা ব্র্যান্ড কালার। যে কোনো জিনিস আমরা হলুদ কালারই করব। এখন এক একটা জিনিস যদি আমরা এক এক কালার করি তাহলে কিন্তু কাস্টমার কনফিউজ হবে এবং ব্র্যান্ডের যে এই ইফেক্টিভনেস সেটা কমে আসবে। তাহলে আমরা এখন দেখবো যে ব্র্যান্ডের ব্র্যান্ডিংটা কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, ব্র্যান্ডিংটা হলো আপনার, ব্র্যান্ডিং এর মধ্যে কি কি থাকে? বেসিক্যালি ব্র্যান্ডিংটা হয় হচ্ছে ব্রেইনে, ঠিক আছে? ব্রেইনে আপনার যে ইউএসপি আছে, আপনি যে কি কি প্রবলেম সলভ করবেন, আপনি আপনাকে কিভাবে পরিবেশন করবেন, আপনি আপনাকে কিভাবে কাস্টমারের সামনে প্রেজেন্ট করবেন, সেটাই হচ্ছে আপনার ব্র্যান্ডিং। এটা নাম, এটা আপনি কি কি টার্ম ইউজ করতেছেন, আপনার ডিজাইন কেমন, আপনার লোগো কেমন, আপনার সিম্বল কেমন, ঠিক আছে, আপনার সার্ভিস কোয়ালিটি কেমন। মূল কথা হচ্ছে যদি আমরা আরো সহজ করে বুঝি, যেমন অ্যাপল বা আইফোন। আইফোন মানে কি? আইফোন যখন আমরা চিন্তা করি তখন দেখেন এটা লোগো বলেন, প্রোডাক্টের কোয়ালিটি বলেন, কনসিস্টেন্সি বলেন, এটা সম্পর্কে মানুষ কেমন কথা বলে সেটা বলেন, মানুষ কেমন ফিল করে বলেন, সবকিছুই হচ্ছে একটা একটা কনসিস্টেন্ট একটা কোয়ালিটি মেনটেন করে, ঠিক আছে, বা একটা রকম বোঝায়, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট আপনার ব্র্যান্ডে। যদি আপনার লেটসে আপনার বিকাশের প্রত্যেকটা আমরা যখন চিন্তা করি যে বিকাশ সম্পর্কে, যে না বিকাশে এরকম হতে পারে না, কেউ যদি বলে যে ভাই টাকা পাঠাইছি আসে নাই, তখন আমরা কি বলি যে না না না, বিকাশে ভাই এরকম হয় না। কেন বলি এই কথাটা? বিকজ বিকাশের ওই ট্রাস্টটা আছে, ওই কোয়ালিটিটা আছে। এবং বিকাশ এই ব্র্যান্ডটা কিভাবে করছে, শুধু কালার গুলা দিয়ে তা তো না, তারা প্রথমে ব্র্যান্ডিংটা তৈরি করছে ইন্টারনালি। তাদের যে মালিক বলেন বা যারা পলিসি মেকার বলেন, যারা আইডিয়াটা জেনারেট করছে, তখন তারা এই এই ইয়েটা আগেই তারা এনশিওর করছে বা ইমাজিন করছে যে আমরা হবে এই কোয়ালিটির সার্ভিস দিব। অর্থাৎ আমাদের সম্পর্কে মানুষ বলবে, মানে ওদের যে সার্ভারটা সেটা 1 সেকেন্ডের জন্য যদি ডাউন করে, তাহলে চিন্তা করে লক্ষ লক্ষ মানুষ কিন্তু হাজার হাজার টাকা লস খাবে, এবং মানে বা হাজার হাজার লোক টাকা লস হবে। এবং লস তো হবে, শুধু তাই না, একবার যদি মানুষের ভুল ভয়ে ঢুকে যায় যে বিকাশটা ব্যবহার করলে অনেক সময় ব্যালেন্সে টাকা থাকে না, অথবা অনেক সময় টাকা ট্রান্সফার করতে গেলে ট্রান্সফার হয় আবার হয় না, একবার যদি বিন্দু মাত্র ভয় ঢুকে যায়, মানুষের কিন্তু বন্ধ হয়ে যাবে বিকাশের ব্যবহার, ঠিক আছে? সেই জন্য বিকাশের ওই ব্র্যান্ডিংটা, অর্থাৎ ওই যে ফিলোসফি তারা তৈরি করে নিছে, সেটা জন্মের সময় তৈরি করে নিছে। এবং তারা প্রত্যেকে ইন্টারনালি মনে প্রাণে বিশ্বাস করছে যে ওই যে আমি বললাম যে আমি সত্য কথা বলবো মানে সত্য কথাই বলবো, আমার প্রাণ চলে গেল, ব্যাপারটা এরকম। যে ওরা বলছে যে আমরা সবচাইতে টপ নচ টেকনোলজি ইউজ করব, যা কখনোই
মানে কোনো রকমের ডিস্টার্ব করবে না বা ক্র্যাশ করবে না বা কোনো প্রবলেম করবে না, এবং করলে পরে সেটার ব্যাকআপটা অটোমেটিক ভাবেই অ্যাক্টিভেট হয়ে যাবে এবং কাস্টমাররা সেটা ন্যানো সেকেন্ডের মধ্যে সেটার পারফরমেন্সটা সে রিকভার করে বা রিস্টোর হয়ে যাবে, এবং কোনো কাস্টমারের কে আমরা প্রবলেম ফেস করতে দিব না। তো যে যত হাইয়েস্ট লেভেল অফ টেকনোলজি যেটা আছে সেটা হয়তো ইউজ করবো, যেভাবে তারা সেট আপ করছে সেটাই এখন আমরা কিন্তু দেখতেছি বেসিক্যালি তাই। অর্থাৎ তাজমহলটা যে বানাইছে সে প্রথমে তার কল্পনায় তৈরি করছে, পরে সে সেই কল্পনাটাকে তার টিমের সাথে শেয়ার করে তাদের কল্পনাতে তৈরি করছে, তারপরে গিয়ে এসে তাজমহল আসলে বাস্তবে তৈরি হয়েছে। ব্র্যান্ডটাও তাই, আপনি কি ব্র্যান্ড করবেন আপনার মাথায় কল্পনা করে করেন যে আমি কি হব, আমাকে মানুষ কেমন চিন্তা করবে, আমার আমার সম্পর্কে কেমন ফিল করবে, যখন আপনি আগে বিলিভ করবেন দেন হচ্ছে সেটাকে আপনি রূপ দিবেন, আপনার টিমের সাথেও রূপ দিবেন, আপনার কাগজে কলমেও রূপ দিবেন। আর এটার জন্যই বলতেছি বারবার আপনারা এটা লেখেন, লিখতে লিখতে একবার একটা জিনিস লিখলে একরকম হবে, পরের বার লিখলে আরেক রকম হবে, দুইটা পড়ার পরে আবার লিখলে আরেক রকম হবে, এভাবে করে আপনারা মাস্টার হয়ে যান এগুলা অ্যানালাইসিস করা, এগুলা থিঙ্কিং করা। তো প্রথমত হচ্ছে ব্র্যান্ডিং শুরু করার জন্য আপনি কোথা থেকে শুরু করবেন? ব্র্যান্ডিং শুরু করার জন্য মনে রাখতে হবে লোগো, কালার, টার্ম, ডিজাইন, নেম খুব ইম্পর্টেন্ট, বাট সবার আগে হচ্ছে মিশন স্টেটমেন্ট, সেটা বেশি ইম্পর্টেন্ট। মিশন স্টেটমেন্টটা কি? আমি কি কি প্রবলেম সলভ করি, আমার ইউএসপি কি, কেন আমার জন্ম, কেন আমি না থাকলে এই পৃথিবীতে কি অসুবিধা হবে, সেটাই আমার মিশন। আমি যদি ভাদাইমা হই আর আমি যদি পৃথিবীতে চলে যাই তাহলে এইটাই আমার মিশন ছিল। আর যদি আমি এমন হই যে না আমি চলে গেলে লক্ষ লক্ষ মানুষের অসুবিধা হবে, লক্ষ লক্ষ মানুষের বেদনার কারণ হবে, মানুষ আমাকে হারাবে, তাহলে এইটাই ছিল আমার মিশন। অর্থাৎ আমি কি ভ্যালু ক্রিয়েট করি, আমি কি ডিফারেন্স ক্রিয়েট করি, এটাই হচ্ছে আমার মিশন। সো আপনি ওটা বলবেন যে আমি টি শার্ট সেল করবো, এটা কোনো মিশন না। আমাকে মিশন করতে হবে এই যে এরকম লেটস সে যে মানুষের টি শার্ট টি শার্ট যারা ব্যবহার করে তাদের লাইফের প্রবলেম কি, তারা কি প্রাইস নিয়ে প্রবলেম ফেস করে, তাদের কি সাইজ নিয়ে প্রবলেম ফেস করে, তাদের কালার নিয়ে প্রবলেম ফেস করে, এই রকম 10টা 20টা প্রবলেম বাই করতে হবে, তার মধ্যে বেস্ট কি কি প্রবলেম আপনি সলিউশন করবেন সেটাকে বাই করতে হবে, এবং তারপরে আপনি আপনার মিশন সেট করবেন যে টি শার্ট যারা ইউজ করে তাদের জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম, যাতে করে তারা তাদের যে এই ধরনের কিছু একটা বানাবেন। হ্যাঁ, তো আমরা মিশনের এই যে কিছুক্ষণ পরে লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে, তার আগে আমরা এই 3টা মিশন দেখি 3টা কোম্পানির। প্রথম হচ্ছে কোকা কোলার মিশন কি? আওয়ার মিশন ইজ টু রিফ্রেশ দ্য ওয়ার্ল্ড ইন মাইন্ড, বডি and spirit to inspire moments of optimism and happiness through our brand in action. ঠিক আছে, এখানে কি সুন্দর একটা স্টেটমেন্ট দিছে যে তারা আওয়ার মিশন ইজ টু রিফ্রেশ দ্য ওয়ার্ল্ড ইন মাইন্ড বডি, তারা ওয়ার্ল্ড মানুষের মাইন্ড এবং বডির মধ্যে একটা রিফ্রেশমেন্ট তৈরি করবে সারা পৃথিবীতে। দেখেন তারা ওয়ার্ল্ড কথাটা আগেই বলে দিছে, এবং স্পিরিটস টু ইন্সপায়ার, মানুষকে ইন্সপায়ার করবে, মানুষের অপটিমিজম এবং হ্যাপিনেসের। দেখেন তারা কোন জায়গাটাতে টাচ করবে সেই বিষয়গুলো কিন্তু বলে দিছে ভাই। এইটা যেদিন লেখছিল 1986 সালে নাকি মাত্র 70টা না 77টা কোক সেল হয়েছে 1986 সালে, যেই বছর লঞ্চিং করছে। ঠিক আছে, যেই বছর লঞ্চিং করছে সেই বছর মাত্র কোক সেল হয়েছে 70টা। আজকে কত কোটি সেল হয় তার ইয়ত্তা নাই, কিন্তু তারা যে মিশন স্টেটমেন্টটা লেখছে যে তারা ওয়ার্ল্ডের মধ্যে কি করবে, যে চেঞ্জ করে দিবে ফিউচার, সেটা তারা ওখানে বলে দিচ্ছে এবং তারা ওটা ফিল করছে। এবং এবার আসি আমি অ্যামাজনেরটা। অ্যামাজন কি বলতেছে? ইট ইজ আওয়ার গোল টু বি দা আর্টস মোস্ট কাস্টমার সেন্ট্রিক, পৃথিবীর মধ্যে সে সবচাইতে কাস্টমার সেন্ট্রিক কোম্পানি হবে, হোয়ার কাস্টমার্স ক্যান ফাইন্ড অ্যান্ড ডিসকভার এনিথিং অনলাইন। পৃথিবীতে যে কোনো জিনিস যা অনলাইনে পাওয়া যায় তার সবকিছু মানুষ খুঁজে পাবে এবং ডিসকভার করতে পারবে, এবং পৃথিবীর মধ্যে সবচাইতে কাস্টমার সেন্ট্রিক কোম্পানি। এখন আজকে দারাজে আপনি একটা জিনিস কিনেন, ইভ্যালিতে একটা জিনিস কিনেন, আপনি কমপ্লেইন দিতে পারবেন না, আপনার প্রোডাক্ট খারাপ হবে, কোয়ালিটি এই হবে সেই হবে, ঠিক আছে, সময় মতো ডেলিভারি হবে না, ডেলিভারি ম্যানের খারাপ হবে, ব্যবহার খারাপ হবে। কেন? কারণ তার মিশন স্টেটমেন্টটা এরকম না। আর অ্যামাজনের মিশন স্টেটমেন্টটাই এমন যে কাস্টমার সেন্ট্রিক কোম্পানি, তার মানে তো এরকম হবেই, তার তাজমহলটা দেখতে যেমন তেমনই হবে। এবার গুগলেরটা আসি, গুগল কি বলতেছে দেখেন, গুগলস মিশন ইজ টু অর্গানাইজ দ্য ওয়ার্ল্ডস ইনফরমেশন, সারা পৃথিবীর ইনফরমেশন তাকে অর্গানাইজ করে দিবে এবং মেক ইউনিভার্সালি অ্যাক্সেসিবল এন্ড ইউজফুল, এবং সবার জন্য সেটা
অ্যাক্সেসিবল করে দিবেন এবং এবং ইউজফুল বা উপকারী করে দিবে। কি সুন্দর মিশন স্টেটমেন্ট, ঠিক আছে। আমাদের মিশন স্টেটমেন্টটা কি, অনলাইন কোর্সেস এখন মানে আপাতত এডুকম যতদিন পর্যন্ত ট্রেনিং এন্ড কনসালটেন্সি ফার্ম ইন ফিউচার না হয়ে যাচ্ছে, ট্রান্সফর্ম না হচ্ছে, তার আগ পর্যন্ত অনলাইন কোর্সেস ফর স্কিল, ক্যারিয়ার এন্ড বিজনেস গ্রোথ। হ্যাঁ, তাহলে এই হলো আমার কি ক্যারিয়ার অথবা ব্যবসা অথবা চাকরি, এই ক্ষেত্রে আমরা ডেভেলপ করার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য কোর্স তৈরি করব। এইভাবে করে আপনি ওয়াইড এরিয়া নিয়ে একটা ভালো মিশন রেডি করেন। আমাদের লাইনটা এখনই কেটে যাবে, রিকানেক্ট হওয়ার পরে কথা বলতেছি। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের মিশন স্টেটমেন্টটা কি হবে, কি কেন আমরা বিজনেসটা করব। শুধু টাকার জন্য করলে আমরা বিজনেস সাস্টেইন করতে পারবো না, ওই যে ধানের মতো বারবার লাগাইতে হবে। যখন আমরা বড় আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই যে অংশটা সেটা হচ্ছে যে ব্র্যান্ডের আপনার একটা স্লোগান তৈরি করবেন ছোট। এটাও একটা ব্র্যান্ডিং এর অংশ, ঠিক আছে। এটা কেমন হবে, সেটা হচ্ছে যে মেমোরাইজ করার মতো সহজ, ফানি এবং কনসাইজ। ফানি নাও হইতে পারে, যদি আপনার ব্র্যান্ডের টোন বা আপনার কাস্টমারের সাথে আপনার কমিউনিকেশনের টোনটা প্রফেশনাল হয় তাহলে প্রফেশনাল, যদি রোমান্টিক হয় রোমান্টিক, যদি ইমোশনাল হয় ইমোশনাল, যেটা আপনি স্যুট করে, ঠিক আছে। যেমন অলওয়েজ কোকা কোলা একটা ইমোশনাল টোন ইউজ করে তার কাস্টমারের সাথে, ঠিক আছে। কোকা কোলার অ্যাড গুলা দেখেন তাইলে বুঝবেন গুগল করলে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাপিলিং টু অডিয়েন্স, অডিয়েন্সের সাথে যেটা খুব আপিল করে, মানে এমন একটা কথা যেটার মধ্যে এটা ওই যে আমি বলছিলাম যে সেলসম্যানের ক্ষেত্রে যে আপনি কাস্টমারকে হেল্প করেন, সেল করেন না, ঠিক তেমন আপনার অ্যাপিল করে তাকে, তার বিষয়ে বলে, আপনার বিষয় না, তাকে যেন সে যে জিতবে, সে যে বুঝতেছে যে আমার কথা চিন্তা করতেছে সেটা যেন হয়। তারপরে হচ্ছে ইউনিট টু স্টে অনেস্ট উইথ ইউর ব্র্যান্ড, ব্র্যান্ডকে নিয়ে অনেস্ট থাকবে, ঠিক আছে, এটা আগের কথা। এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের ব্র্যান্ডিং করে ফাটায় ফেলাবো, ঠিক আছে। ওয়েবসাইট করব, ওয়েবসাইটটা ব্র্যান্ডিং এর একটা রিপ্রেজেন্টেশন। একটা ভালো কোম্পানির বর্তমানে একটা ওয়েবসাইট থাকে। তারপর হচ্ছে ই কমার্সের যে প্যাকেজিং ম্যাটেরিয়ালটা, যেমন আমরা যদি নিজের প্রোডাক্ট করি, নিজে গেঞ্জি করি, তাহলে এটার জন্য একটা ব্যাগ করব, সেই ব্যাগের মধ্যে আমাদের কোম্পানির লোগো থাকবে, আমাদের কালার থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আপনার ইনভয়েস, যেখানে হচ্ছে কাস্টমারের নাম ঠিকানা ফোন নাম্বার লিখবো, সেখানে হচ্ছে অবশ্যই আমাদের লোগো থাকতে হবে সুন্দরভাবে, ঠিক আছে। সেখানে আমাদের স্লোগান যেটা থাকবে সেটাও লেখা থাকবে, ঠিক আছে। আমাদের স্লোগানটা যেন কাস্টমার মনে রাখতে পারে, ঠিক আছে, সুইট একটা স্লোগান। এরপরে হচ্ছে ইমেল মার্কেটিং, কাস্টমারদেরকে আমরা আজকে ইমেল মার্কেটিংটাও দেখবো, কিছু ইমেল পাঠাবো যেখানে হচ্ছে তার জন্য হেল্পফুল কন্টেন্ট থাকবে। যেমন আপনি যদি গেঞ্জির ইয়ে করেন, তাহলে আপনি ওই লোককে ফ্যাশন সচেতন বা গেঞ্জির কি কি ভালো আইডিয়া হতে পারে এই ধরনের কিছু ইমেল থ্রো করতে পারেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার পেজে, আপনার ওয়েবসাইটে কেমন রিভিউ আছে, হ্যাঁ, কেমন আপনার কাস্টমারদের ফিডব্যাক আছে, টেস্টিমোনিয়াল গুলো কেমন, হ্যাঁ, আপনার ভিডিওস যদি থাকে, আপনার প্রোডাক্টের ভিডিও যদি থাকে, সেগুলাতে আপনার লোগোটা আপনি কেমন ইউজ করতেছেন এগুলা। এবং হচ্ছে যে আপনি যদি ইমেজ ইউজ করেন বিভিন্ন পোস্টিং এ, সেখানে আপনার লোগো দিতে হবে, আপনার সেখানে গ্রাফিক্স এর ডিজাইন কত সুন্দর, এগুলো কিন্তু আপনার ব্র্যান্ডিং করতে সহযোগিতা করে। এরপর হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, লেটস সে আপনি একটা ব্র্যান্ড, আপনার সম্পর্কে যদি আজকে ভালো একজন বড় কোনো একজন লেখক হোক, সাহিত্যিক হোক, সাংবাদিক হোক, অথবা মনে করেন যে একজন রাজনীতিবিদ হোক, অথবা একজন অভিনেতা বা একজন সিঙ্গার ভালো কিছু বলে, সেটাও কিন্তু আপনার জন্য অনেক ব্র্যান্ডিং করতে একটা হেল্প করবে, এক। তারপর হচ্ছে ব্র্যান্ডিং এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার কোয়ালিটিটা কনসিস্টেন্ট হতে হবে। কোয়ালিটি ওই যে একটু আগে বললাম যে বিকাশ যদি কোনো কারণে একবার ফেল করে, হ্যাঁ, একবার টাকা যায় না, তাহলে কিন্তু তাদের ব্র্যান্ডিং এর যে ট্রাস্টটা সেটা কমে যাবে। সো এটা আজকে গেল ব্র্যান্ডিং এর টপিক। এরপরে আমরা আরেকটা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে যে ইমেল মার্কেটিং। আমরা লিড জেনারেশনের গুলো অনেকগুলো পদ্ধতি জেনেছিলাম, যেমন একটা হতে পারে ফেসবুক মার্কেটিং। আচ্ছা, আরেকটা টপিক আমার রয়ে গেছে, ওই টপিকটা একটু শেষ করে আসি, আমি স্ক্রিনটা চেঞ্জ করি। আচ্ছা, এইবার দেখেন প্রোডাক্ট ক্যাটাগরিজ নিয়ে কথা বলছি, SWOT অ্যানালাইসিস এর কথা বলছি,
কাস্টমার প্রোফাইল নিয়ে কথা বলছি, এটা তো গত ক্লাসে। এরপর হচ্ছে লিড জেনারেশন। দেখেন, আপনি লিড জেনারেশন করবেন কিভাবে, সেটা আমরা তো প্রথম ক্লাসে বা আরো কয়েক জায়গায় দেখছি যে আমি কোথা থেকে কাস্টমার আনবো, কাস্টমার কই পাবেন একটা ভিডিও আছে। তো তার মধ্যে তো অনেক মেথড আছে, সবগুলো আমার জন্য অ্যাপ্লিকেবল না। তো আমার জন্য যেগুলো অ্যাপ্লিকেবল তার একটা তালিকা তৈরি করতে হবে, ঠিক আছে? যেমন ধরেন আমি এখানে একটা তালিকা তৈরি করছি, যেমন ফেসবুকের ওয়েব ট্রাফিক অ্যাড হবে, ফেসবুকে রিটার্গেটিং অ্যাড হবে, তারপরে ফেসবুকে প্রতিদিন পোস্ট যাবে। আমরা একটা বিজনেসের জন্য এটা করতেছি। এটা হচ্ছে কাস্টমারের জার্নি। কিভাবে হবে, ওয়েব ট্রাফিক অ্যাডটা দেখবে, দেখার পরে সে ওয়েবসাইটে আসবে, দেন কেনার জন্য চেক আউট করবে। এটা তার জার্নি। এর মধ্যে আমার কি কি টাস্ক আছে, এর মধ্যে আছে আমার ফটোগ্রাফি নিয়ে কাজ আছে, গ্রাফিক কন্টেন্ট, ফটো ভিডিও নিয়েও কাজ থাকতে পারে, ক্যাপশন লেখা, এফএকিউ কি কি তার মধ্যে কথা লিখবো, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়েবসাইটে আপলোড করব, মানে আমাকে তো একটা ল্যান্ডিং পেজও থাকতে হবে বা আমার ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করতে হবে। তারপর হচ্ছে যে এই প্রোডাক্টের সাথে যদি আমার কোনো রিলেটেড প্রোডাক্ট থাকে, কোনো কম্বো থাকে, আপসেল প্রোডাক্ট থাকে, সেটা কি কি হবে সেটা ডিসাইড করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে টোটাল ওভারঅল অ্যাডটা কেমন হবে সেটা প্রজেকশন করতে হবে, সেটা তৈরি করতে হবে, ঠিক আছে? তারপরে সেটাকে পাবলিশ করতে হবে এবং অ্যাডটা কেমন রান করতেছে সেই টাস্কগুলো আমি দেখবো, কেমন? তারপরে হচ্ছে এটার জন্য আমার ডেইলি কত বাজেট, লেটস সে $20 বাজেট, হ্যাঁ। তারপরে হচ্ছে যে এটা হচ্ছে যে আউটবাউন্ড মার্কেটিং, মানে এই লিডটা হচ্ছে আমি আউটবাউন্ড মার্কেটিং করে আনবো, ঠিক আছে? তারপর হচ্ছে ফেসবুকে রিটার্গেটিং অ্যাড, যেই লোকগুলো আমার ওয়েবসাইটে আসছে, কার্টে প্রোডাক্ট অ্যাড করছে অথবা প্রোডাক্ট গুলো দেখছে চলে গেছে, হতে পারে সে বিজি ছিল, হতে পারে তার ইন্টারনেটের লাইন চলে গেছে, হতে পারে তার আরেকটা কাজ ছিল সেটা মনে পড়ে গেছে, কিন্তু আমার তো তাকে প্রোডাক্ট দেখাইতে হবে। অথবা সে আমার ওয়েবসাইটটাতে আইসা ভিজিট করে গেল, লেটস সে জামা দেখে গেল অথবা ঘড়ি দেখে গেল, আমি তাকে আবার আরো কিছু ঘড়ি দেখাবো, হয়তো আমার যে ঘড়িগুলো তখন দেখছিল তার পছন্দ হয় না, অন্য ক্যাটাগরির গুলো দেখাবো। তো এইভাবে করে রিটার্গেটিং অ্যাড করে তার কাছ থেকে আমি সেল নিয়ে আসবো, ঠিক আছে? আমার লিড আনবো। এরপরে হচ্ছে ফেসবুক পোস্ট। আমার ফেসবুকে যদি লাইক থাকে, লেটস সে 10,000 লাইক আছে, সেক্ষেত্রে আমি যদি প্রত্যেকদিন 4টা করে পোস্ট দেই, তাহলে আরো হয়তো 250 জন করে মোট 1000 জন লোক দেখবে, সেইখান থেকে আপনার 2-5টা ইনকোয়ারি বা লিড আসতে পারে। তারপর সেই ইনস্টাগ্রামে আমি পোস্ট দিব, তারপরে ফেসবুকে আমি লাইভ হব, 1 ঘন্টা আমি আমার প্রোডাক্ট গুলা দেখাবো, হ্যাঁ, সেখানে কাস্টমারদের সাথে গল্প করবো, এঙ্গেজমেন্ট করব, হ্যাঁ, সেখানে ইভেন ধরেন লাস্ট কোনো একটা কাস্টমার অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করছে, তাকে থ্যাঙ্কস দিব, কোনো একটা কাস্টমারের বার্থডে আছে আমি তাকে উইশ করব। এইগুলা এর মধ্যে কি কি টাস্ক আছে, এর মধ্যে হচ্ছে যে স্ক্রিপ্টটা তৈরি করতে হবে, কি কি প্রোডাক্ট আজকে দেখাবো, সেটা কিভাবে অর্ডার নিব, হ্যাঁ। তারপর হচ্ছে এই অর্ডার গুলো কিভাবে আসবে, মেসেঞ্জারে কোয়েরি আসবে অথবা লাইভ কলে অথবা চ্যাটে অর্ডার আসবে, হ্যাঁ। দেন হচ্ছে যে আমার সেক্ষেত্রে আপনার লিড আসবে। এইভাবে করে আমি আমার কোন কোন সোর্স থেকে লিড নিয়ে আসবো, আমি স্যাম্পল হিসাবে আপনাদেরকে এই ছবিটা এই ফাইলটা দিয়ে দিব, ঠিক আছে? তো আপনারা এইভাবে তালিকা তৈরি করবেন লিডের, যে আপনার কোথা থেকে লিড আসতেছে। যেমন ধরেন আমার এখানে যে একটা বাজেট করছি আমি $50 পার ডে, $50 যদি আমি লিড আনি, $50 যদি আমি খরচ করি, তাহলে আমার একটা সেলস প্রজেকশন আসছে, দেখেন, সেটা হচ্ছে যে প্রত্যেকদিন লিড আসবে 200, ঠিক আছে? তারপরে হচ্ছে এর মধ্যে কোয়ালিফাইড লিড আসবে ধরেন 100, হ্যাঁ, জেনুইন, মানে আমি কম করে ধরছি, এর মধ্যে কনভার্সন হবে 30 জন, 30 জন প্রোডাক্ট কিনবে এবং কনভার্সন রেট কত, 15%, ওকে ফাইন। রেভিনিউ কত হবে, আমার পার প্রোডাক্টের প্রাইস হবে হচ্ছে 500 টাকা, তাইলে আমার 15,000 টাকা সেল হবে। 15,000 টাকা সেল হলে তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার আউটবাউন্ড মার্কেটিং এর মাধ্যমে, ঠিক আছে? এরপরে হচ্ছে এটা হবে ইনবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড মার্কেটিং কি? ইনবাউন্ড মার্কেটিং হচ্ছে আমি এসইও করাবো, এসএমএম করাবো। লাস্ট আগের স্লাইডটা আরেকবার যাই, আর আগের ইয়েতে ট্যাবে যাই। আবার দেখাচ্ছি। যেমন এখানে আমি ইনবাউন্ডের জন্য যেগুলো ইউজ করব সেটা হচ্ছে আমার এসইও, এসএমএম, তারপরে হচ্ছে মার্কেট প্লেসের মাধ্যমে সেল করব, ক্লাসিফাইড ওয়েবসাইটের মাধ্যমে সেল করব, ঠিক আছে? তারপরে হচ্ছে যে আর কি কি বিষয় আছে, এগুলো সব আমরা এইভাবে আমার লিড আসবে। তাই ইনবাউন্ডের লিডের হিসাবটা আমি দেখি,
ইনবাউন্ড লিড আসলো ধরেন প্রত্যেকদিন 50টা, তার মধ্যে হচ্ছে কোয়ালিফাইড লিড আছে 15-25টা। আর ইনবাউন্ড লিডের কিন্তু কনভার্সন রেট সবসময় হাই থাকে। দেখেন এখানে আউটবাউন্ড লিডের কনভার্সন রেট আমি দিচ্ছি 15%, আর হচ্ছে যে ইনবাউন্ড লিডের কনভার্সন হচ্ছে 30%। তারপর হচ্ছে সেলস প্রজেকশন হচ্ছে আমার 500 টাকা করে পার প্রোডাক্ট যদি বাস্কেট প্রাইস হয়, অন এন এভারেজে 7,500 টাকা আমার সেল হবে। তাহলে টোটাল আমি ইনবাউন্ড এবং আউটবাউন্ড লিড থেকে কনভার্সন করলাম হলো 22,500 টাকা। এটা হচ্ছে দৈনিক। এর পাশাপাশি আমি আমার আগের কাস্টমার যারা আছে সেখান থেকে রিপিট সেল আসবে 5টা, রেফারাল হবে 2টা, আপসেল, ক্রস সেল, বান্ডেল, কম্বো। হ্যাঁ, টোটাল রিপিট সেল হবে 11টা সেল 500 টাকা করে, বাস্কেট ভ্যালু 5,500 টাকা। তাহলে টোটাল আমার 28,000 টাকা সেল হবে, যেটা হচ্ছে আমি মান্থলি 25 দিন ব্যবসা করে আমি 7 লক্ষ টাকা রেভিনিউ জেনারেট করবো। 7 লক্ষ টাকা আমার টোটাল সেলসের একটা প্রজেকশন আমি করছি। ঠিক আছে, এই হচ্ছে একটা আইডিয়া। এখন আমার ফেল করতে পারে, আমি ইভেন এমন হতে পারে যে এখানে 8 লাখ টাকা হয়ে গেল, মাশাআল্লাহ ভালো, আমি সব জায়গায় দেখবো যে আমি কোথায় সাকসেসফুল হলাম। যদি দেখি যে না 6 লাখ টাকা হয়েছে, তাহলে কোথায় কম সাকসেসফুল হলাম। বাট আমাকে তো একটা প্রজেকশন করতে হবে। তো আপনাদেরকে আমি যেরকম বলতেছি যে আপনারা কাগজে কলমে বিভিন্ন ভাবে, আমি আপনাদেরকে অনেক কন্টেন্ট দিচ্ছি ফেসবুকে গ্রুপে, সেখান থেকে আপনারা সেগুলোকে ইউটিলাইজ করতে থাকেন। ঠিক আছে, একবার দেখবেন আপনারা নিজেরা তৈরি করবেন। ঠিক আছে, আপনারা মাস্টার হয়ে যান। এই হলো আইডিয়াটা। আচ্ছা, এইবার আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে মার্কেট প্লেসের মাধ্যমে আপনারা বোধহয় অনেকে বিজনেস করেন। ঠিক আছে, তাইলে আমি এখানে একটা জিনিস আপনাদেরকে প্রজেকশন দেখাই, সেটা হলো মার্কেট প্লেসের মাধ্যমে ধরেন আমি আপনাদেরকে একটা প্রজেকশন দেখাচ্ছি। ধরেন মান্থ মার্কেট প্লেসের মধ্যে সেফ মানে কিভাবে বিজনেস করবেন যারা করবেন সেটাকে না আমি একটা জিনিস দেখাচ্ছি। ধরেন এখানে লিখতেছেন জানুয়ারি, ধরেন 1 বছর আপনি ব্যবসা করলেন। ঠিক আছে, সেল করলেন, সেল এইটা হলো কোন সেল, ওদের মতে আপনার সেল বুক ভ্যালু, অর্থাৎ ওরা আপনাকে যে প্রোডাক্ট গুলো সেল করার জন্য পিক করছে অথবা আপনাকে সেল দেখাইছে তার মধ্যে রিটার্ন হবে কিছু, আমি সেই রিটার্ন না হলে বাদই দিলাম। অ্যাকচুয়ালি রিটার্ন বাদ দিয়ে জেনুইন আপনার বুক ভ্যালু লেখছি কেন, বুক সেল, সেল যেটা হয়েছে বুকড সেটা আমি আপনাকে দেখাই। ধরেন আপনি 1,000 টাকা করে সেল করছেন। ঠিক আছে, জানুয়ারিতে 1,000, ডিসেম্বরে 1,000, এইভাবে করে সেল করছেন। আচ্ছা, এখন পেমেন্ট কালেকশনের নিয়মটা কি? এই মাসে যে সেল করছেন তারপরের দেখা যাবে যে 30, 35, 45 দিন, 60 দিন পর্যন্ত আপনি পেমেন্টটা পাবেন না। হ্যাঁ, এরকম ঘটনা সবার হচ্ছে যারা অলরেডি মার্কেট প্লেসে সেল করতেছে, এবং ম্যাক্সিমামই মার্কেট প্লেসে সেল করা ছেড়ে দিচ্ছে। কেন? কারণ হচ্ছে যে তাদের টাকা আটকায় যায়। হ্যাঁ, আমার পকেটের পয়সা দিয়ে আরেকজন ব্যবসা করবে, সেটার জন্য তো আমি লস দিনের পর দিন নিতে পারবো না, তাই না? এগুলো একটা। আর একটা কারণ আছে, অনেক সময় একটা অফার দিছে, মনে করেন আপনার প্রোডাক্টে স্টকে আছে 50টা, আপনার যে কোনো একটা প্রোডাক্ট, ওরা এমন একটা ক্যাশব্যাক অফার দিছে, আপনার 500 পিস অর্ডার আসছে, আপনি বাকি প্রোডাক্ট কোথা থেকে এনে দিবেন? আপনার কাছে তো নাই। হ্যাঁ, এরকমও হয় অনেক সময়। আচ্ছা, একটা মিনিট, আমার এটা মনে হয় আবার হ্যাং করছে, একটু সময় দিন। আচ্ছা, এখানে দেখেন, ধরেন আপনি পরের মাসে 50% টাকা পাইছেন। হ্যাঁ, পরের মাসে 50% টাকা পাইছেন, তাহলে আপনি 500 টাকা পাইছেন। ঠিক আছে, এবং ব্যালেন্স কত? ব্যালেন্স হচ্ছে আপনার এখানে এইটা মাইনাস এইটা, তাহলে এত আপনার এখন ব্যালেন্স আছে, এই টাকাটা আপনি পাবেন। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। এখন দেখতেছেন যে পরের মাসেও অ্যাকচুয়ালি আপনার এটা কালেকশন হয় নাই। এই 500, এই যে রিমেইনিং 500 যে ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সেরও আপনি 50% কালেকশন করতে পারছেন। কেন? কারণ এটা ঢাকার বাইরে ডেলিভারি হয়েছে, রিটার্নে আছে, অমুকে আছে, তমুকে আছে, কত বাহানা যে আছে, সেগুলোর কারণে আপনি সেটারও দেখা গেছে 50% পাচ্ছেন। তাহলে রিমেইনিং কি থাকে? দেখেন রিমেইনিং তাহলে আপনার
কত থাকলো? 1000 মাইনাস, প্রথমে আপনি 50% পাইছেন, মাইনাস অ্যাকচুয়ালি আপনি আরো এত কালেকশন করছেন, তাহলে দেখেন আপনার আবার হ্যাং করলো। আপনার এই যে 250 বাকি আছে, তাহলে এটা যদি আপনি পার্সেন্টেজ হিসাব করেন, পার্সেন্টেজ ইকুয়াল টু এইটা ডিভাইডেড বাই যদি এইটা দেন এবং তারপরে যেটা আপনি পার্সেন্টেজ দেন, তাহলে দেখেন 25%। 25% টাকা আপনি কোনোদিনই রিকভার করতে পারবেন না। তাইলে ধরেন আপনি ওর কাছে যদি মেল সেল করে থাকেন, টোটাল আপনি ধরেন ওর কাছে টোটাল সেল করলেন 12 মাসে 12,000 টাকা, 12,000 টাকার 25% হচ্ছে আপনি 3,000 টাকা কোনোদিন আর পাবেন না। এটা ধরে রাখেন যতদিন পর্যন্ত ওর সাথে ব্যবসা করতেছেন। হ্যাঁ, তাইলে এই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো, কোনোদিন মার্কেট প্লেসের সাথে 40% প্রফিটের নিচে ব্যবসা করবেন না। তাতে আপনার এক পিস অর্ডার না আসুক, দরকার নাই। হ্যাঁ, আপনি ওই খরচা দিয়ে নিজের বিজনেস করেন। হ্যাঁ, মার্কেট প্লেস বিজনেসের করার ক্ষেত্রে এটা খেয়াল রাখেন যে কেউ আপনার 40%-এর নিচে প্রফিট দিয়ে সেল আনতে যাবেন না, গেলে আপনি নিজেই আটকে যাবেন। হ্যাঁ, তাহলে কিন্তু আপনি একদম পরে পস্তাবেন। যাই হোক, এইটা একটা দেখানোর বিষয় ছিল। এরপরে আমি চলে যাব হচ্ছে লিড জেনারেশনের একটা টেকনিক নিয়ে আজকে কথা বলবো। জানি মনে হয় টাইম অ্যালাউ করবে না, তারপরেও আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এ একটা সুবিধা হচ্ছে ইমেল পাঠাতে কোনো টাকা লাগে না। ফেসবুকে আপনার অ্যাডভার্টাইজমেন্ট করতে টাকা লাগে, কিন্তু এঙ্গেজমেন্ট মানে আপনার পেজে লাইক আছে, কিন্তু আপনি যে পোস্ট দিচ্ছেন প্রতিদিন সেটা কিন্তু দেখানোর জন্য টাকা লাগে না, এই একটা সুবিধা। আর হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য টাকা লাগে না। কিন্তু ইমেল মার্কেটিং এ আপনার যদি ইরেলেভেন্ট কন্টেন্ট হয়, কাস্টমার যদি আপনার মেইল গুলাকে স্প্যাম হিসাবে দেখায় দেয়, তাহলে কিন্তু আপনার ইমেল গুলা কাস্টমারদের মেইল বক্সে না গিয়ে স্প্যাম বক্সে যাবে। সুতরাং ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে কিছু ফিলোসফি নিয়ে আমাদেরকে কাজ করা উচিত। সেটাই আমি এখনকার এই মুহূর্তে যে ভিডিওটা দেখাবো সেখানে আপনারা দেখবেন। একটা মিনিট, স্ক্রিনটা চেঞ্জ করতেছি। তো ইমেল মার্কেটিং এ আজকে কিছু বেসিক নিয়ে কথা বলবো, নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল দেখবো। আজকে হয়তো সময় অ্যালাউ করবে না, এনিওয়ে। তো প্রথমে দেখেন ইমেল মার্কেটিং এ যে কাজগুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে, আমরা যখন ফেসবুক আমরা যখন বিজনেস শুরু করবো, সেটা থ্রু ওয়েবসাইট অথবা যেভাবেই হোক, আমাদের যখন একটা কাস্টমার কোনো অর্ডার করবে এবং আমরা যখন ইমেল অ্যাড্রেস পাওয়া যাব, তাকে আপনারা যেটা করবেন, আপনারা পার্সোনালি একটা জিমেল অ্যাকাউন্ট থেকে থ্যাঙ্কস মেসেজ দিবেন। কেন? কারণ অনেক সময় আপনার ওয়েবসাইটের যে মেইলটা যায় অটো জেনারেটেড, সেই ওয়েবসাইটের মেইলটা অনেক সময় কাস্টমারের জাঙ্কে বা স্প্যাম বক্সে চলে যায়, বিকজ হয়তো আপনার অনেক ইমেলকে আগেই কাস্টমাররা স্প্যাম হিসাবে রিপোর্ট করে দিছে। এই জন্য সো আপনারা এই জন্য যেটা করবেন, কাস্টমারকে যেহেতু আপনার কাছ থেকে কাস্টমার কিনতেছে, তাকে আপনি একটা ইমেল দেন। প্রয়োজন হলে, যেহেতু আমরা স্মল বিজনেসম্যান, আমরা 1-to-1 ইমেল দিতে পারি। যেমন আমি আপনাদেরকে যে ইমেল দিই, ওখানে আমি ডাইরেক্ট আব্দুল্লাহ লিখে দিই, হ্যাঁ, বা হয়তো এডুকম টিম লিখে দিই, বা আমার ইমেল থেকেই কিন্তু আপনাদেরকে ইমেল দিই, 1-to-1 ইমেল দিই। তো একটা ইমেল দিবেন, কেন দিবেন? দিয়ে বলবে যে থ্যাংক ইউ, আপনি আমাদের প্রোডাক্টটা কিনেছেন, আপনি আমাদের একজন সম্মানিত কাস্টমার। তো আমরা আপনাদেরকে সবসময় আমাদের ই কমার্সের বা আমাদের প্রোডাক্ট গুলো কেনার জন্য স্বাগতম জানাবো, বা যাই হোক, আপনি সুন্দর একটা গ্রিটিংস দিবেন। সহজ কথায় যে তাকে এমন একটা গ্রিটিংস দিবেন যেটা সে কোথাও পায় নাই। তো ওই একটু আগে বললাম যে এন্টারেন্স, এই যে থ্রেটস অফ কম্পিটিটর, দারাজ ইভালিতে সে অটো জেনারেটেড ইমেল পাবে, আর আপনার কাছ থেকে পাবে নিজে কাস্টমাইজ লেখা থ্যাংক ইউ দেওয়া ইমেল। তাহলে আপনাকে সে মনে রাখবে। এখানেই দারাজের সাথে, দারাজ কোনোদিন ফোন দিয়ে কাস্টমারের সাথে অর্ডার জেনারেট হওয়ার পরে তাকে সুন্দরভাবে কথা বলবে না, তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করবে না, আপনি করবেন। আপনি কাস্টমারকে বলবেন যে ম্যাম অনেক ধন্যবাদ, আপনি অর্ডারটা দিয়েছেন, খুব সুন্দরভাবে অর্ডারটা প্লেস হয়েছে, আমরা এটা প্যাকেজিং করে ফেলবো, আজকের মধ্যে ডেলিভারি কোম্পানিকে দিলে কালকে বা পরশুদিন ডেলিভারি হয়ে যাবে ম্যাম।
তো আশা করি আপনার প্রোডাক্টটা ভালো লাগবে। এছাড়াও ম্যাম আমাদের কোম্পানির এই প্রোডাক্টও আছে। তো আপনাকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ থাকলো আমাদের পেজটা ভিজিট করার জন্য। কাইন্ডলি ফ্রিকোয়েন্টলি আরো ভিজিট করবেন। আরো অনেক প্রোডাক্ট আছে, পাশাপাশি আপনার অন্যান্য যারা আছেন কলিগ বা অন্যান্য যারা আপনার প্রতিবেশী আছে তাদেরকেও আমাদের কাইন্ডলি আমাদের প্রোডাক্ট গুলো প্রমোট করবেন। আর ম্যাম আমি আপনাকে 10% একটা ডিসকাউন্ট কুপন দিচ্ছি। নেক্সটে আপনি যে পারচেসটা করবেন সেটার জন্য 10% একটা ডিসকাউন্ট দিয়ে দেন। হোয়াটএভার, তার সাথে একটা র্যাপো বিল্ড আপ করেন, কেমন? এইটা করতে পারেন। নাম্বার 2 হচ্ছে আরো 12 ধরনের ইমেল আছে যেগুলো হচ্ছে দিতে পারবেন। তো ইমেল যেহেতু ফ্রি, আপনি যদি প্রথমে 10টা কাস্টমার তৈরি করেন, সেই 10টা কাস্টমারকে ইমেলটা দেন। হ্যাঁ, তো একটা হচ্ছে ওয়েলকাম ইমেল, তারপর হচ্ছে কিউরেশন ইমেল। কিউরেশন মানে কি? কিউরেশন মানে হচ্ছে নার্চার করা। হ্যাঁ, তাকে আপনার ধরেন একটা কাস্টমার কিনছে, 3 মাস পরে তাকে আপনি একটা আরেকটা গ্রিটিং দেন, ঈদ ঈদ হচ্ছে বা কোন একটা অকেশন আছে, ওই অকেশনাল ইমেল দেন, তার সাথে একটা র্যাপো বিল্ড আপ করেন। সামহাও তার যদি বার্থডে আপনি জেনে থাকেন তাকে উইশ করেন, ঠিক আছে? তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট ইমেল। এঙ্গেজমেন্ট ইমেল গুলো কিরকম? যে আপনার নতুন কোনো প্রোডাক্ট আসছে, নতুন কোনো ফিচার চেঞ্জ হয়েছে, নতুন কোনো কালেকশন আপনি দেখাতে চাচ্ছেন, এরকম। তারপরে হচ্ছে রেফারাল ইমেল দিবেন, ডিসকাউন্টের কোনো ইমেল থাকলে সেটা দিবেন। সে যদি কার্টে কোনো প্রোডাক্ট অ্যাড করে থাকে তারপরে না কিনে থাকে সেই অ্যাডটা দিবেন। তারপর হচ্ছে অর্ডার কনফার্মেশন ইমেল দিবেন, যে অর্ডার হওয়ার পরে যে অর্ডারটা যে কনফার্ম হয়েছে, পেমেন্ট পেয়ে থাকলে পেমেন্টের জন্য। আপসেলের ইমেল দিবেন, ঠিক আছে? উইন ব্যাক ইমেল দিবেন। তারপর আপনার যদি সার্ভে থাকে, যেটা আপনাকে বলছিলাম যে এনপিএস সার্ভে, সেটা আপনাকে ইমেল দিবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে বিভিন্ন রকমের অফার, হ্যাঁ, তারপর থ্যাংক ইউ ইমেল, হেল্পফুল বিভিন্ন কন্টেন্ট এবং নিউজ লেটার দিতে পারেন। যেমন ধরুন আপনি কিচেনের প্রোডাক্ট সেল করেন, তাহলে আপনি রেসিপি রিলেটেড বিভিন্ন রকমের সুন্দর সুন্দর আপনি ইমেল তাকে দিতে পারেন। তো এবার আসি হচ্ছে যে ইমেলটা কিভাবে দিবেন। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, দেখেন এই যে করোনা ভাইরাস নিয়ে আপনি উদ্বিগ্ন, এই মনোসামাজিক সহায়তা পেতে এই নাম্বারে কল করেন। এইটা হয়তো কোনো একটা সরকারি সংস্থার ফোন নাম্বার, কিন্তু আপনি তাকে দিয়ে হেল্প করতেছেন। এতে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে এই কন্টেন্টের মাধ্যমে উপকৃত হয়, আর দ্বিতীয় হচ্ছে সে ভাবে যে না আপনি তার প্রতি কেয়ার করেন, তাদের বিষয়ে আপনাদের পজিটিভ একটা কেয়ারফুলনেস বা এরকম একটা অ্যাওয়ারনেস আছে। আপনি জাস্ট লাইক এ রাস্তা রোড সাইড একটা বিক্রেতার মতো, যে আপনি কিনলাম আর রিলেশনশিপ হয়ে গেল তা না, আপনি ভ্যালু দেন। এই জিনিসগুলো কাস্টমার মনে গেঁথে যাবে। এরপরে হচ্ছে মেইলচিম্প। মেইলচিম্প হচ্ছে এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে 2000টা পর্যন্ত কাস্টমার বা সাবস্ক্রাইবারের ইমেল অ্যাড্রেস আপনি লিস্ট হিসাবে সংরক্ষণ করতে পারবেন এবং প্রতি মাসে 12,000টা ইমেল পাঠাইতে পারবেন ফ্রি, ঠিক আছে? সো ইমেল মার্কেটিং এর জন্য টুলস এর টাকা দেওয়া লাগে, কিন্তু আপনার সুবিধা হচ্ছে মেইলচিম্পে 12,000 পর্যন্ত ইমেলের কোনো টাকা দেওয়া লাগে না। এখন ভাইবা দেখেন, ইমেল আপনি কাকে পাঠান? ইমেল আপনি যে কাউকে ইমেল পাঠাবেন না। অর্থাৎ ধরেন অনেকে আছে ইমেল লিস্ট কিনে, আননেসেসারি কিনবেন না। কারণ হলো আমরা টার্গেটেড কাস্টমার দিয়ে কাজ করব, আমরা টার্গেটেড ভিড়কে আনবো, আননেসেসারি ভিড়কে আনবো না। আননেসেসারি ভিড়কে আনলে আমাদের সেলসম্যানরা অহেতুক কথা বলবে, ডিমোটিভেটেড হয়ে যাবে। কেন? বা আমরা ডিমোটিভেটেড হয়ে যাব, অহেতুক কথা বলবে, কিনবে না। এই জন্য আমরা কোয়ালিফাইড সেলস নিয়ে কথা বলছি। যে আমার শপ হচ্ছে মিরপুরে, আমি লোকালি বিজনেস করি, লোকাল একটা রেস্টুরেন্ট। রংপুর চিটাগাং থেকে যদি লোকজন ফোন দিয়ে আমাকে কথা জিজ্ঞেস করে, হ্যাঁ, কত দাম, কিভাবে নিতে হয়, তাহলে দেখা যাবে যে ইররিলেভেন্ট। সুতরাং আমরা আমাদের এনার্জি ওয়েস্ট করব না, আমরা টার্গেটেড কাস্টমারদেরকে ইমেল পাঠাবো। কাদেরকে ইমেল পাঠাবো? ইমেল অ্যাড্রেস গুলো কিভাবে পাবো? প্রথমত হচ্ছে যে আমরা যে ইনবাউন্ড এবং আউটবাউন্ড লিড আনবো, তারা বিভিন্ন রকমের নিউজ লেটারে সাবস্ক্রাইব করতে পারে, আমাদের ওয়েবসাইটে সেটা দেওয়া থাকতে পারে, অথবা তারা বিভিন্ন রকম ফেসবুকে যখন কোয়ারি করবে, সেই কোয়ারিটা আপনি করার সময় আপনি এই যে ওখানে আপনি আপনারা আমাদের ইনবক্সে যদি নক করেন, দেখবেন আপনাকে প্রথমেই বলবে যে আপনার ইমেল অ্যাড্রেসটা লেখেন, ফোন নাম্বারটা লেখেন, ওখানে কিন্তু লেখার জায়গা আছে। সো ওখান থেকে আপনি ক্যাপচার করতে পারেন ফেসবুকের মাধ্যমে, এটা একটা অপশন। ফেসবুকে যদি আপনার মেইলচিম্পটা বা ফেসবুকের সাথে যদি আপনাদের হাবস্পটটা
ইন্টিগ্রেট করা থাকে এবং হাবস্পটের সাথে যদি মেইলচিম্প ইন্টিগ্রেট করা থাকে, তাহলে ফেসবুক পেজে বা ইনবক্সে যে লিডটা যে আপনার ইমেল অ্যাড্রেসটা আসবে সেটা মেইলচিম্পের বক্সে ডিরেক্ট ঢুকে যাবে। অর্থাৎ এইখানে যে 2000 সাবস্ক্রাইবার থাকবে, এরা সাবস্ক্রাইবার, এরা আপনার ক্লায়েন্ট, মানে এরা কোনো আলতু ফালতু লিড না। আপনি একদম ছাকনি দিয়ে ছেঁকে ছেঁকে এই কাস্টমারদেরকে আপনার এখানে লিড আনছেন, কোয়ালিফাইড লিড আনছেন। সো এদেরকে আপনি বিভিন্ন রকমের কন্টেন্ট পাঠাবেন, আপসেল প্রোডাক্ট, বিভিন্ন রকমের উইশ করার জন্য মেইল পাঠাবেন। সো 12,000 মেইল যদি আপনি পাঠান, সেখান থেকে যদি আপনার যদি মনে করেন 10%, হ্যাঁ 10% কত হয়? 1200 কোয়েরিও আপনি পাওয়া যান, যেহেতু এরা আপনার কোয়ালিফাইড সেলার। আপনি যখন প্রথমে লিড আনতেছেন তখন তো আপনি সবাই অ্যাড দেখায় আনছেন, আর এরা তো অলরেডি কিনছে, এরা তো অলরেডি আপনাকে চিনে, আপনাকে ট্রাস্ট করে, আপনার সাথে তার সম্পর্ক আছে। এরকম লোকজনকে যদি আপনি 12,000 ইমেল করেন, তাহলে 12,000 ইমেল প্রত্যেকদিন কয়টা করে করবেন সেভাবে হিসাব করে করে যদি আপনি পাঠান, আপনি দেখবেন যে সেখান থেকে আপনার প্রচুর পরিমাণে সেলস আসবে। শুধু সেলস আসতে হবে তা না, আপনি তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করবেন, ভালো হেল্পফুল কন্টেন্ট পাঠাবেন, আপনার বিজনেস সম্পর্কে অ্যাওয়্যার করবেন, ঠিক আছে? তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আরেকটা জিনিস দেখেন, যে আপনি মেইলচিম্পে গিয়ে এটা কিভাবে করা যায়, সেটা হচ্ছে ওখানে হলো আপনার এক তো হচ্ছে ওখানে আপনার সাবস্ক্রাইবারদের লিস্ট আপনি জেনারেট করতে পারবেন, অথবা আপনি যদি ফেসবুকের মাধ্যমে হোক বা ওয়েবসাইটের বিভিন্ন রকমের ফর্মস এর মাধ্যমে হোক, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, আপনার ইমেল জমা হবে বা আপনার কাছে ইমেল লিস্ট থাকলে সেই ইমেল লিস্ট গুলো আপনি মেইলচিম্পে দিয়ে ক্রিয়েট লিস্ট তৈরি মানে ক্রিয়েট লিস্টে দিলে একটা লিস্ট তৈরি হবে। লেটস সে আমরা উদাহরণ হিসেবে ধরতে পারি যে ধরেন আমাদের এই এডুকমের ফার্স্ট যে ই কমার্স প্রশিক্ষণ কোর্সটা হয়েছে, এই কোর্সে যারা আমাদের রেজিস্ট্রেশন করেছিল তাদের মধ্যে সবাই কিন্তু পেমেন্ট করে নাই। তাহলে আমার কাছে দুইটা লিস্ট আছে। প্রথম লিস্ট আছে হচ্ছে যে লিস্টটা হচ্ছে যারা রেজিস্ট্রেশন করেছে কিন্তু কোনো রকম পেমেন্ট করে নাই, আরেকটা লিস্ট আছে যারা অলরেডি পেমেন্ট করে স্টুডেন্টশিপ নিয়েছেন তারা। তো আমি এই ক্ষেত্রে কাকে কি ইমেল পাঠাবো? যারা রেজিস্ট্রেশন করে নাই তাদেরকে আমরা দিতে পারি, সরি করেছে বা হচ্ছে পেমেন্ট করেনি তাদেরকে আমরা হয়তো নেক্সট সেকেন্ড যে ব্যাচটা আসবে সেই ব্যাচটা কবে থেকে শুরু হবে, সেই ব্যাচটাতে কোনো অফার থাকবে কিনা, এরকম প্রমোশন দিতে পারি। এটা একটা। এছাড়া আবার অনেকদেরকে আমি বলতে পারি, লেটস আমি এটা অ্যাজিউম করতেছি, আবার ইভেন আমার একটা প্ল্যানও আছে যে আমরা একদিন ফ্রি সেমিনার করতে পারি, ফ্রি ওয়ার্কশপ, যেখানে হচ্ছে যে ওনারা হয়তো আসার পরে আমি বুঝায় বলবো যে এটা থেকে তার কি বেনিফিট, তার কি কি পেইন আছে, যেটা আমরা অ্যাড্রেস করে এখানে সলিউশনটাকে দিব। এখান থেকে হয়তো এই যেটাকে বলা লিড নার্চার, আমি কিছু দেখা গেছে যে ওর মধ্যে আমার 200 লিড আছে, সেখান থেকে আমরা আরো 20টা বা 50টা লিডকে কনভার্সনে নিয়ে আসলাম, ঠিক আছে? এবং প্রত্যেকটা স্ট্যাটাস যখনই চেঞ্জ হবে তখনই লিস্ট চেঞ্জ হবে, এবং সেটা করতে হবে অটোমেটেড, এটা আপনি সিস্টেম থেকে করে দিবেন। তো প্রথমত হচ্ছে যে আপনি একটা লেটসে যে আপনি একটা পেজ চালান, কিসের পেজ চালান, যে সে আপনি হেলথ রিলেটেড প্রোডাক্ট সেল করেন, কিরকম যে আপনার হয়তো কি বলবো যে আপনি হয়তো হার্বাল প্রোডাক্ট সেল করেন যেটা খেলে হয়তো শরীরের বিভিন্ন উপকার হয়, তখন আপনি হেলথ রিলেটেড কিছু প্রোডাক্ট পাঠান যে কি কি বদ অভ্যাস আছে পরিত্যাগ করা যায়, বা কি কি নতুন অভ্যাস করলে ভালো হয়, অথবা নতুন কি প্রযুক্তি আসছে যেটা এই জিনিসগুলো ভালো করে। সেই ক্ষেত্রে আপনি এটাকে একটা ক্যাম্পেইন তৈরি করলেন যে ওখানে এই মেইলচিম্পের মধ্যে বিভিন্ন রকমের ফরম্যাট দেওয়া আছে, ছবি ভিডিও দেওয়ার, তারপর হচ্ছে লিংক অ্যাড করার, সেগুলো আপনি ক্রিয়েট করবেন বা চুজ করবেন। এরপরে হচ্ছে কাকে পাঠাবেন আপনি, যেমন আমাদের লিস্ট আছে, একটা লিস্ট আছে হচ্ছে যে আগে রেজিস্টার করেছে বাট নট পেইড, আরেকটা আছে হচ্ছে যারা পেইড স্টুডেন্ট অলরেডি, তারপরে আরেকটা লিস্ট আছে হচ্ছে যেটা নতুন জেনারেট হয়েছে, যেটা হচ্ছে যে এই সেপ্টেম্বর মাসে সাবস্ক্রাইব করছে, হ্যাঁ, যারা নেক্সট ব্যাচে ক্লাস করতে চায়। তো এখন আমার কাছে 3টা লিস্ট আছে, আমি যদি এখন একটা কন্টেন্ট তৈরি করি সেটা কাকে টার্গেট করে করতেছি সেটাও বোঝার ব্যাপার আছে, ঠিক আছে? এবং সেটা সেইভাবে আপনি আপনারও লিস্ট থাকবে যে আপনার টি শার্ট কিনেছে, সেই টি শার্টের মধ্যে কয়জন আপনার 6 মাস আগে কিনেছিল, আপনি এভাবে ফিল্টার আউট করতে পারেন। লেটস সে যে যারা 6 মাস আগে কিনছে, যাদেরকে আপনি একটা নক দিতে চান,
তাদের লিস্টটা আপনি সিলেক্ট করতে পারেন, হ্যাঁ, ফিল্টার আউট করতে পারেন। আবার যারা হচ্ছে যে লাস্ট 7 দিনের মধ্যে আপনার ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশন করেছে তাদেরকে নক করতে চান, তাহলে সেই লিস্টটা সিলেক্ট করতে পারেন, ফিল্টার আউট করে বানাতে পারেন। ওইটা আমরা প্র্যাকটিক্যালি নেক্সট ক্লাসে দেখবো। আমি হাবস্পট এবং মেইলশিপ দুইটা সফটওয়্যার আমরা নেক্সট ক্লাসে শিখবো। এরপরে হচ্ছে চুজ এলিমেন্টস ফর ইয়োর ক্যাম্পেইন। আপনাকে এলিমেন্ট গুলো চুজ করতে হবে যে আপনার লেটস সে তার মধ্যে ছবি কি থাকবে, লেখা কি থাকবে, ফোন নাম্বার কি থাকবে, এগুলো ঠিক আছে। এরপরে হচ্ছে টেমপ্লেট চুজ করতে হবে, এবং HTML এর মাধ্যমে যদি আপনি কোনো রকমের কাজ এখানে করতে চান, কোনো বাটন দিতে চান, হ্যাঁ, বা কোনো কল টু অ্যাকশন, কোনো কাজ করাতে চান, হ্যাঁ, তো ওইখানে আপনার ওই কোডিং গুলো যদি দেওয়ার প্রয়োজন থাকে সেগুলো আপনি দিতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে ওই সময়েই একটা ইমেল পাঠাইতে পারেন, অথবা আপনি চাইলে যে আপনার একটা শিডিউল করে রাখতে পারেন যে এতটার সময় বা এত তারিখে মেইল পাঠানোর জন্য। আপনি এইভাবে অটোমেশন করে রাখার সুবিধা পাবেন হচ্ছে মেইলশিপ এই সফটওয়্যারের মাধ্যমে। এবার আমাদের আজকের লেকচার মোটামুটি এখানে শেষ। আপনার কেন আপনি মেইলশিপটা ইউজ করবেন সেটা তো আপনারা সবাই বুঝছেন, ঠিক আছে। তো এখানে কিছু ফিচার আছে, যেমন হচ্ছে যে এখানে টেমপ্লেট আছে, তৈরি করা টেমপ্লেট আছে, মডিফাই করা যায়, সেগুলো ডিলিট করা যায়, ক্যাম্পেইন ক্রিয়েট করা যায়, মডিফাই করা যায়, লিস্ট ক্রিয়েট করা যায়, মডিফাই করা যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আপনারা আরেকটা সুবিধা পাবেন যে আপনি যে মেইল পাঠাইছেন এই মেইলের মধ্যে কত পার্সেন্ট লোক সেই মেইল খুলে পড়ছে, কত পার্সেন্ট আর আপনার এটার বাউন্স রেট, অর্থাৎ এই মেইল গুলো কত পার্সেন্ট সঠিক বা কত পার্সেন্ট আপনার ভুয়া ইমেল আছে এর মধ্যে। তো এই ধরনের বিষয়গুলো এখানে দেখা যায়। সো আমরা এই মেইলশিপ নামক এই সফটওয়্যারটা ইউজ করব। আরেকটা বিষয় হচ্ছে মেইলশিপে আরেকটা সুবিধা হলো, দেখেন এখানে হচ্ছে যে আপনার কিছু রিপোর্ট আপনি দেখতে পারবেন যে কত পার্সেন্ট আপনার এটার এর মধ্যে যে লিঙ্ক গুলো আছে এটার মধ্যে ক্লিক হয়েছে, কত পার্সেন্ট ওপেন হয়েছে। দেখেন এখানে একটা রিপোর্ট দেখাচ্ছে যে ক্যাম্পেইন পারফরমেন্স ওভারভিউ, ঠিক আছে, যে এখানে আপনার সময়ের মানে এখানে ক্যাম্পেইন করা হয়েছে অনেকগুলো টাইমে, ওই টাইম লাইনটা দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যে এগুলো হচ্ছে কত পার্সেন্ট ইমেল খুলছে। দেখেন এখানে প্রায় 35% ইমেল খুলছে, অর্থাৎ 100 জনকে পাঠাইছে, 35 জন ইমেল খুলতেছে। এর মধ্যে 5 জন আবার ওর মধ্যে একটা কল টু অ্যাকশন বাটন ছিল, লেটস এই অফারটা নিতে এখানে ক্লিক করুন, অথবা যোগাযোগ করতে এখানে যান বা কিছু একটা, তো ওইগুলা ক্লিক করছে। তো আপনি এখান থেকেও কিন্তু অনেক ইনফরমেশন দেখতে পারবেন, ঠিক আছে। তো মোটামুটি আজকের ক্লাস এখানেই শেষ। তো আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি করেন। জিনিসগুলি প্র্যাকটিক্যালি দেখালে ভালো হতো। এই সফটওয়্যারটার প্রাইস, এই সফটওয়্যারটা সম্পূর্ণ ফ্রি। এটা প্রথমে 2000 পর্যন্ত আপনি সাবস্ক্রাইবার রাখতে পারবেন, 12,000 পর্যন্ত ইমেল করতে পারবেন পার মান্থ, সেটার জন্য কোনো চার্জ হবে না। এরপরে যদি আপনি আরো বেশি ব্যবহার করতে চান তাহলে তাদের পেইড অপশন ব্যবহার করতে পারেন, অথবা আরেকটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে নতুন আরেকটা মেইলশিপ অ্যাকাউন্ট খুলেও সেটাও ব্যবহার করতে পারেন। জি বলেন, আর কোনো কোয়েরি আছে কারো? আচ্ছা, আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই যে আমার জন্য কোনো ফিডব্যাক আছে কিনা, বা এডুকমের জন্য যে এই জিনিসটা করলে ভালো হয়, কাইন্ডলি একটু বলেন। আর আমি একটু আপনাদেরকে সরি বলে নিচ্ছি যে আমার ব্যাংকের কার্ড রিলেটেড একটু প্রবলেম আছে, যে কারণে হচ্ছে যে আমি এই জুম সফটওয়্যারটা কিনতে চাইছিলাম, যেটা হচ্ছে $15 লাগে। সো এটা আমি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে কিনে ফেলবো। এটার জন্য আপনাদের প্রবলেম হচ্ছে, এটার জন্য এক্সট্রিমলি সরি। আর আপনাদেরকে রিকোয়েস্ট যে কোনো ফিডব্যাক থাকলে বলেন, বিকজ আমরা যেহেতু নতুন শুরু করতেছি, আপনারা সবাই এই ফ্যামিলিরই মেম্বার, বিকজ আপনারা যেহেতু জি হ্যালো। জি বলেন। জি ভাইয়া, আমি একটু বলতে যাচ্ছিলাম, এটা আমার ওপিনিয়ন অবশ্য, যে ক্লাসটা কি কন্টিনিউ করা যায় কিনা। কন্টিনিউ বলতে ধরেন প্রতিদিন শুক্রবার বন্ধ বাদ দিয়ে। না, এটা তো আসলে আমি প্রমিস করে ফেলেছি যে একদিন পর পর একদিন করবে, মাঝখানে তো চেঞ্জ করা যাবে না, তাহলে অনেকেই দেখবেন মানে ফ্লোটা হারায় ফেলবে, এটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, তো
তারপরে আপনার সাজেশনটার জন্য থ্যাঙ্কস। পরবর্তী ব্যাচে হয়তো এরকম হয়তো করতে পারি। এরপরে আর কোনো কারো সাজেশন আছে কাইন্ডলি? আমরা আমরা প্র্যাকটিক্যাল ক্লাস কবে থেকে করব, মানে ধরেন আমরা ফেসবুক, নেক্সট তারপরে যে ইমেল মার্কেটিং? হ্যাঁ, এই যে যেমন নেক্সট ক্লাসে হাবস্পটটা শিখবেন এবং হচ্ছে মেইলচিমটা শিখবেন। হ্যাঁ, আপনারা সবাই হাবস্পট এবং মেইলচিম এই দুইটা সফটওয়্যার, মেইলচিম এবং হাবস্পট, এটা খুবই সহজ, গুগল করলেই পেয়ে যাবেন। আমি তারপরেও আপনাদেরকে চ্যাট বক্সে লিখে দিচ্ছি। এই দুইটা সফটওয়্যার ফেসবুকটা কবে দেখাবেন? হ্যাঁ, ওইটা লাস্টে দেখাই। হ্যাঁ, কারণ কি ওইটার সাথে এগুলো লাগবে, এগুলো ছোট ছোট জিনিস। HubSpot.com আর একটা হচ্ছে আপনার মেইলচিম, এই দুটা আপনারা অ্যাকাউন্ট খুলবেন, খুলে প্র্যাকটিস করবেন এবং এগুলাতে ইউটিউবেও ভিডিও আছে। হ্যাঁ, তো ওখানে দেখে দেখে আপনারা এই টুলগুলা ইউজ করা শিখে নেন। আমরা মোটামুটি আপনাদেরকে, আমার ইচ্ছা আছে আমি বেশ কিছু টুলস আপনাদেরকে দেখাবো, যেগুলা এর মধ্যে আরেকটা হচ্ছে ক্যানভা। ক্যানভাতে আপনারা অ্যাকাউন্ট খুলেন, খুলে একটা করে লোগো ডিজাইন করেন, আপনার লোগো থাকলেও ডিজাইন করেন, জাস্ট ওটা শেখার জন্য। ঠিক আছে, canva.com। তো এই তিনটা টুল আপনারা শিখে আচ্ছা ভাই, ওই যে বলেন। ওয়ার্ডপ্রেস শিখাবেন বলেছিলেন, যে ওয়ার্ডপ্রেসটা ওটা কবে দেখাবেন? রাইট, আমরা যেটা যেটা দেখবো তার মধ্যে একটা হচ্ছে ফেসবুকটা দেখবো, ফেসবুক পেজ নিয়ে কাজ দেখবো, ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয় এবং গুড প্র্যাকটিসেস। দেন হচ্ছে যে আমরা একটা ক্যাম্পেইন করা দেখবো, যে কিভাবে অ্যাড দিব। তারপরে হচ্ছে এসইও, ওয়ার্ডপ্রেস দেখবো, ওয়ার্ডপ্রেসের সাথে দেখবো এসইও। তারপরে হচ্ছে আমরা গুগল অ্যানালিটিক্স টুলসটা দেখবো। এসইওর মধ্যে কয়েকটা কনসেপ্ট থাকবে, ঠিক আছে, যে আপনার কিওয়ার্ড অ্যানালাইসিস নিয়ে কিভাবে কিওয়ার্ড অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেসে কিভাবে একটা সাইটকে ডেভেলপ করব, এবং হচ্ছে আপনার কিভাবে কন্টেন্ট গুলো যখন একটা প্রোডাক্ট আপলোড করব সেক্ষেত্রে সেটাকে আমরা কিভাবে এসইও, মানে ই কমার্সের যে এসইও গুলো সেগুলো কিভাবে ফুলফিল করব, এগুলো আমরা দেখবো। ঠিক আছে, এরপরে হচ্ছে গুগল ভাইয়া, অ্যানালাইটিক্স। বলেন। একটু লিখে দিলে ভালো হতো ভাই, কি কি শিখাবেন? হ্যাঁ, আপনি অসুবিধা নাই, আমার ফেসবুক চ্যাটবোর্ডটা কি দেখাবেন না? চ্যাটবুকে আমি তো হাবস্পটটা দেখাতে চাচ্ছিলাম। চ্যাটবট দেখতে কি আপনারা ওই যে মিনি চ্যাট নাকি বলে ওইটা দেখতে চাচ্ছেন? ম্যানিচ্যাটটা আমি ইউজ করি না, বিকজ আমি হাবস্পট ইউজ করি। তো ম্যানিচ্যাটটা, হাবস্পটটা কেন ইউজ করবেন? কারণ কি, কারণ দেখেন আমাদের আমাদের এডুকমের ফেসবুক পেজে যদি কেউ এসে নক করে এই মুহূর্তে, সঙ্গে সঙ্গে হাবস্পটে তার নামে অ্যাকাউন্ট খুলে যায়, কিন্তু ম্যানিচ্যাট দিয়ে সেটা পারবেন না। আর হাবস্পট হচ্ছে আমাদের সিআরএম, এই সিআরএম এর মাধ্যমে আমি দেখবো কোন কাস্টমার নক করছে, কোন সময় নক করছে, তার ইমেল অ্যাড্রেস কি, এবং সে কয় টাকার প্রোডাক্ট কিনছে, সে কোনটাতে সাবস্ক্রাইব করছিল, এগুলো সবকিছু মেনটেন করি। তো আমি ওইটা দিয়েই করি। তারপর যদি আপনাদের ম্যানিচ্যাট লাগে, আমি ম্যানিচ্যাটটা, এটা খুবই সহজ একটা টুল, আমি হয়তো একটা ক্লাস করলাম ওইটা নিয়ে, সমস্যা নাই। আর হচ্ছে যে আপু জিজ্ঞেস করেছিলেন যে এসি, এগুলো সবই থাকবে আপু, হ্যাঁ, রিলেটেড তো, এগুলো সবই থাকবে। এখন বাদ বাকিটা হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশনে সবগুলা করব। ঠিক আছে, আমি তারপরেও গ্রুপে লিখে দিব যে আমাদের আর কি কি টপিক টু বি কাভার্ড আছে। ঠিক আছে, আমি একটা লিস্ট শেয়ার করব। ঠিক আছে, ওই লিস্টের মধ্যে সবগুলা টুল থাকবে। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এন্ড করি। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।